হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? Yes, sir. হ্যালো, জি তোমরা আমাকে শুনতে পাচ্ছ ভালো করে? জি স্যার। তো আমরা মিডের আগে তো আজকে বোধহয় আমাদের লাস্ট ক্লাস, কেমন? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? তোমরা শুনতে পাচ্ছ কথা? হ্যাঁ স্যার, হ্যাঁ। হ্যাঁ, বলছি যে আজকে মিডের আগে তো আমাদের আজকে লাস্ট ক্লাস, কেমন? তো হচ্ছে যে তোমাদের যত রকমের প্রশ্ন আছে সিলেবাস কিন্তু আমি কভার করে দিয়েছি। সব সিলেবাস মিড টার্ম পর্যন্ত যা যা সিলেবাস হওয়ার কথা সবকিছুই পড়িয়েছি, সবকিছুই কভার করে দিয়েছি। শুধুমাত্র একটা জিনিস পড়বা না আপাতত, সেটা হচ্ছে মিডের পরে সিলেবাস যাবে, সেটা হলো হিপ শর্ট। হিপ শর্টটা হচ্ছে মিডের পরে সিলেবাস হবে, কেমন? হিপ শর্টটা আপাতত পড়বা না। আমার কথা বোঝা গেছে? সবাই বুঝতে পেরেছো না বুঝো নাই? হ্যালো, জি স্যার। হ্যাঁ বলছি হিপ শর্টটা মিডের জন্য পড়বা না। হিপ শর্টটা হচ্ছে ফাইনালের জন্য পড়তে হবে। হিপ শর্টটা হিপ শর্টটা আমরা এক্সট্রা পড়িয়েছি। হিপ শর্টটা হচ্ছে ফাইনালের সিলেবাসে থাকবে, হিপ শর্টটা মিডের সিলেবাসে থাকবে না। শুধু হিপ শর্ট, হ্যাঁ, আর বাকি যা পড়িয়েছি সবাই ঠিক আছে। হিপ শর্টে পড়ো স্যার, টাওয়ার অফ হ্যানে পড়েছেন, টাওয়ার অফ হ্যান সব সব টার অফ নয়, পোস্ট ফিক্স এক্সপ্রেশন, ইনফিক্স এক্সপ্রেশন ওগুলো সবাই থাকবে। জি স্যার। ঠিক আছে, তো হচ্ছে স্পেস টাইপিং কমপ্লেক্সিটিটা ওগুলো সবই, ওগুলো যা আছে সবই থাকবে। বাকি যা যা পড়িয়েছি সবই আছে, শুধুমাত্র বলছি হিপ শর্টটা পড়বা না। হিপ শর্টটা হলো ফাইনালের জন্য পড়বা, হিপ শর্টটা মিডের জন্য পড়া লাগবে না, কেমন? ওকে। এই আর প্রশ্ন মাথায় রাখতে হবে, যারা যারা বলছি যে যাদের টেন্ডেন্সি, সরি টু সে, যদিও কথা বলা ঠিক না, তোমরা স্টুডেন্ট ডিসকারেজড হবা যে যারা একটু ইয়ে আছো, যারা পড়াশোনা কম পছন্দ করো, আরেকজন থেকে কপি করার চিন্তা ভাবনা করো, তাদের জন্য ব্যাড নিউজ হচ্ছে, কারণ প্রত্যেকটা প্রশ্নের সাথে কিন্তু রোল নাম্বার লাগিয়ে দেওয়া হয়েছে। একদম সবগুলো প্রশ্নের সাথে, একদম সবগুলো প্রশ্নের সাথে রোল নাম্বার লাগিয়ে দেওয়া হয়েছে। সুতরাং তুমি কেউ যদি নিয়ত করে আসে আমি হচ্ছে যে কপি করব আরেকজনের কাছ থেকে কপি করে লিখবো, তাহলে কোনো লাভ হবে না, কারণ প্রত্যেকটা প্রশ্নের সাথে রোল নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। রোল নাম্বার, তোমার রোল নাম্বারকে অ্যাড করে দেওয়া হয়েছে, সুতরাং কোনোভাবেই কিন্তু কপি করতে পারবে না। আর টাইমও কিন্তু শর্ট, টাইম হচ্ছে 1 ঘন্টা সময়। সুতরাং কিন্তু আমরা কিন্তু একদম এক্সাক্ট টাইম হিসাব করে দিয়েছি, যে কোন প্রশ্নে কতটুকু লাগবে ওটা হিসাব করেই কিন্তু হচ্ছে আমরা 1 ঘন্টা সময়কে নির্ধারণ করেছি। সুতরাং কেউ যদি মনে করে যে আমি আরেকজন থেকে কপি করব, আরেকজন আমাকে স্ক্যানিং করে পাঠাবে, আবার আমি তারটা দেখে দেখে লিখবো, ইট ইজ কমপ্লিট টোটালি, ইট ইজ ইম্পসিবল. So I can say that you will not be able to copy from others and to get scan copy from others, because all the questions are related to your roll numbers, your student ID. So I think it is quite impossible within that short time to copy from others and write those things from the copied from the copy from the copy. So it is totally impossible because all the questions are related to your roll number. So it is not possible within that short time to solve your problem, also others problem, because all the questions are related to your ID. So I hope that you will be
you will try yourself best so that you can make the answers of all the questions. And if you have any tendency to copy from others, please give up it. Give up it, because it is not possible in this exam, because all the questions are related to your roll number. Without understanding the question, without understanding the answers, you are not able to make answer in the midterm. Because I hope that you will try yourself best. Okay. If you have any question, any problem related, any problem, you can ask me, dear student. If you have, because our syllabus is complete, and I told you only one topic will remain for final exam. That topic is heap shot. Heap shot only for final exam, heap shot not for midterm exam. So you are requested to drop the heap shot for midterm exam, but preserve it for the final exam. Dear student, if you have any question related to my class, any topic, you can ask me, because your in which date your data structure midterm exam will be held, dear student? 24 তারিখে। 24 তারিখে। Okay, so that means 24 তারিখ means which day? স্যার মঙ্গলবার। মঙ্গলবার। Okay, no problem. মঙ্গলবার 2:30 or 2 exam time? স্যার 2:10 থেকে। 2:10. Okay. I hope that already we have made the question. So I think that if you understand the question and if you cover all of my syllabus, in that case, midterm exam will not be a problem, because all the questions are related to roll number. I already told you, and question is very easy. Question is very easy, but all the questions are related to your midterm, your student ID. Okay, dear student, now today is our review class. If you have any problem in any topic, you can tell me. স্যার গ্রোথ অফ ফাংশনটা একবার একটু দেখাই দিবেন। Growth of function, what type of problem you feel in the growth of function? স্যার ওই যে নোটেশনের যে আপনার কন্ডিশন এগুলো আছে কিভাবে বের করব, ওগুলোতে গিয়ে আটকে যাচ্ছি, ওগুলো একটু দেখাই দিলে ভালো হতো আমার জন্য। Okay. Because data structure is your basics of computer science and engineering. So if you get bad marks, in that case, it will be problem for you in the case of job market. So try yourself best to get better marks and to learn better from this course, because it will be helpful for your job life. Time complexity of recursive algorithms. Already I completed this one, but your problem is in notation. Okay, maybe your problem is in notation. জি স্যার। Notation starts from here. So where is your problem? স্যার স্ক্রিন শেয়ার করা হয়নি। Screen share. Okay, now okay. Now okay. From your side, my screen is visible from your side, dear student. Yes. Okay. So now here is this is the definition of theta notation.
And I already give you an example. Prove that if n equal to half n square minus 3n equal to theta n square. So from the definition of theta notation, C1 Gn less than equal to Fn less than equal to C2 Gn. Here Gn equal to n square. N square, that means theta n square. So Gn equal to n square. From the question, prove that if n equal to half n square minus 3n equal to theta n square. Here Gn equal to n square. From the definition of theta notation, C1 Gn less than equal to Fn less than equal to C2 Gn. So Gn equal to n square, C1 n square, half n square minus 3n, C2 n square, C1 less than equal to half minus 3 by n by C2. This is divided by n square. Any problem in this place, dear student? Any problem in this page, in this place? Dear student, any No, problem? sir. Okay. So I hope that no problem in this place. So now left hand inequality. Remember that in the definition, C1, C2 and N0. Dear student, please mute yourself. Dear student, in this case here from the definition, it is written that C1, C2 and N0 must be positive constant. C1, C2 and N0 must be positive constant. So since C1, C2, N0 positive constant, so in this case, C1, C2 and N0 since positive constant, so remember that you have to find out a positive value for C1, C2 and N0. That is very important. Important concept, C1, C2 and N0 must be positive constant. So now, dear student, this is the inequality for the theta notation I have got. At first, I am evaluating the left side inequality. C1 less than equal to half minus 3 by n. C1 less than equal to half minus 3 by n. This is the left hand inequality. C1 less than equal to half minus 3 by n. This is the left hand inequality. So now I have to find the value of C1. I have to find the value of C1 because you have to know the value of C1, C2 and N0. So that is very important. You have to know the value of C1, C2 and N0. So here, dear student, how can I find out the value of C1? If I put n equal to 1, what will be happened? If I put n equal to 1, half minus 3 by 1, that means this is a negative value. If n equal to 2, if I put in the equation, that is the negative value. If I put n equal to 3, that is the negative value. If I put n equal to 4, this is a negative value. If I put n equal to 5, this is also the negative value. This is also the negative value, dear student. If I put the value of n equal to 6, half minus 3 by 6, that means 0. This is 0, but your value of C1 must be positive. It should be remembered. It should be remembered. It should be remembered by you. So if n equal to 7, what will be happen? Now positive value. Here I have given the explanation. In this box, dear student, I have given the explanation. So in this case, I have got the positive value. Now what is the positive value? So C1 equal to half minus 3 by 7. That means 7 minus 6 divided by 14. That means 1 by 14. 1 by 14 I have got. 1 by 14 I have got here when n equal to 7. Now positive value started, dear students. So what is the lowest positive value? Our lowest positive value is 1 by 14, because our lowest positive value is 1 by 14. So for the left hand inequality, you must remember that
you have to consider the lowest positive value. You have to consider the lowest positive value. So I have got the lowest positive value, that is 1 by 40. So our C1 value will be 1 by 40. I already give the explanation in my lecture sheet. So I hope that you have understood. Dear student, if you have any problem to understand the left side inequality, please ask me question. In the case of left hand side inequality, you have to find the lowest positive value for C1. So I have got my lowest positive value, that is 1 by 40, when n is greater than equal to 7. Because from the 7, I have started to get the positive value. If you put the 8, in that case, you will get positive value. If n equal to 9, in that case, it is positive value. But I have got the lowest positive value, that is the 1 by 14. So our C1 value is 1 by 14. When this condition, this value occurs when n is greater than equal to 7. So in the case of n is greater than equal to 7, I have got C1 equal to 1 by 40. Dear student, if you have any problem, ask me question. বলো, কার কোনো সমস্যা আছে? লেফট হ্যান্ড ইনইকুয়ালিটির ক্ষেত্রে কার কোনো সমস্যা আছে? No, sir. Now right side inequality. In the case of right side inequality, you have to find the highest positive value. You have to find the highest positive value. So what is the highest positive value? If you put n equal to 1, this is the negative value. If n equal to 2, that is also negative value. If n equal to 3, that is a negative value. But if I put the n equal to infinity, in that case half minus 0, because 3 by infinity, that is the 0. So dear student, if I take highest positive value, our highest positive value is half. Our highest positive value is half. So if you put half here, half here for C2, and all the values satisfies this condition, because this is the negative value. So negative value is less than half. If you put C2 equal to half, so in that case, this negative value, this is the negative, for n equal to 2, this is the negative value. So this condition also true. If n equal to 3, this is negative value. Since our C2 equal to half, so this condition holds. So for n is greater than equal to 1 and C2 equal to half, this condition satisfies all the time. So dear student, if you have any question, please ask me question regarding your right side inequality. Dear student, any problem? Dear student, any problem to understand? না স্যার, ঠিক আছে, বুঝছি। হ্যালো স্যার বলো। স্যার n এর মান 3 এর জন্য তো কন্ডিশনটা 2, তাহলে স্যার 3 টা নিলাম না কেন? 3 এর সময় কি পজিটিভ? ও আচ্ছা, তার মানে যে মানটার জন্য n এর যে মানটার জন্য C1 আর C2 পজিটিভ পাবো, সেই মানটা আমি n এর জায়গায় বসাবো। না, আমি সেটা বলিনি। আমি বলছি হচ্ছে যে C1 এর মান বসাবা লোয়েস্ট পজিটিভ ভ্যালু, আর C2 এর মান বসাবা হাইয়েস্ট পজিটিভ ভ্যালু। প্রথম আসো C1 C2 কথা বলি, যে C1 এর মান হচ্ছে লোয়েস্ট পজিটিভ ভ্যালু। লোয়েস্ট পজিটিভ ভ্যালু পেয়েছি 1 by 14, তাহলে C1 এর মান 1 by 14। C2 এর মান হচ্ছে হাইয়েস্ট পজিটিভ ভ্যালু, আমাদের হাইয়েস্ট পজিটিভ ভ্যালু আমরা পেয়েছি হচ্ছে হাফ, সুতরাং C2 এর মান হাফ। প্রথমে গেছে C1 C2 এর কথা। এবার আসো কোন রেঞ্জের কথা, সেটা আসো রেঞ্জের বিষয় আসো। রেঞ্জে তুমি যদি C1 এর মান 1 by 14 বসাও, তুমি লক্ষ্য C1 এর মান তুমি জেনে গেছো, C1 এর মান যদি 1 by 14 বসাও, তাহলে তোমাকে বুঝতে হবে যে C1 এর মান কিন্তু আমি জানি 1 by 14। তাহলে ডান সাইডে লক্ষ্য করো, এই যে ডান সাইডে হাফ মাইনাস 3 by n, এটার মান হইতে হবে 1 by 14 এর সমান কিংবা বেশি। সুতরাং C1 এর মানকে 1 by 14 বসাও, বসানোর পরে হাফ মাইনাস 3 by n, এই অংশটার মান হইতে হবে হচ্ছে 1 by 14 এর সমান কিংবা 1 by 14 এর চেয়ে বেশি।
তাহলে 1/14 এর সমান বা 1/14 এর চেয়ে বেশি কখন হবে? যদি n এর মান লক্ষ্য করো যখন 7 থেকে শুরু করে বাকি সবগুলোর জন্য আমার এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। সেজন্য বলছি when n is greater than equal to 7। আগে বলো লেফট হ্যান্ড ইনইকুয়ালিটি বুঝতে পেরেছো কিনা বলো। জি স্যার, জি স্যার। হ্যাঁ, এবার আসো রাইট সাইড ইনইকুয়ালিটি। তুমি কিন্তু C2 এর মান জানো, হাইয়েস্ট পজিটিভ ভ্যালু হাফ। তাহলে হাফকে C2 জায়গায় হাফকে বসালা। C2 জায়গায় যদি তুমি হাফ বসাও তাহলে তুমি দেখবা C2 এর মান তো আমি হাফ বসালাম, তাহলে দেখবা হাফের চেয়ে ছোট কিংবা হাফের সমান কখন হবে? এই কন্ডিশন স্যাটিসফাই করতে পারে। C2 এর মান তো তুমি হাফ ফিক্সড, তাহলে C2 এর মান হাফ হলো। তাহলে C2 এর মান যদি হাফ হয় তাহলে হাফের চেয়ে ছোট বা হাফের সমান কোন ভ্যালু? লক্ষ্য করো, 1 থেকে n এর মান 1 থেকে শুরু করে সব ভ্যালুর জন্য এটা স্যাটিসফাই করে। কেন? কারণ প্রথম সংখ্যাটা নেগেটিভ, হাফ মাইনাস 3 এটা নেগেটিভ, সুতরাং হাফের চেয়ে ছোট। দ্বিতীয় সংখ্যাটা নেগেটিভ, সেটাও হাফের চেয়ে ছোট। n এর মান 3, সেটাও হাফের চেয়ে ছোট। n এর মান 4 বসাও, সেটাও হাফের চেয়ে ছোট। n এর মান 5 বসাও, সেটাও হাফের চেয়ে ছোট। n এর মান 6 বসাও, সেটাও হাফের চেয়ে ছোট। সুতরাং n এর মান ইনফিনিটি বসাও, সেটা হাফের সমান। সুতরাং আমি যদি C2 এর মান হাফ বসাই, for n is greater than equal to 1, this condition satisfies all the time। বুঝতে পেরেছো এখন? জি স্যার, এখন বুঝছি। তুমি আগে C1 C2 এর মান জেনে নিবা। C1 এর মান বলছে হচ্ছে লোয়েস্ট পজিটিভ ভ্যালু, C2 এর মান হচ্ছে হাইয়েস্ট পজিটিভ ভ্যালু। এবার তুমি চিন্তা করবা যে C1 এর মান আমি C1 এর জায়গায় হাফ বসাবো, বা বসাইলে ডান সাইডের মানটা কত হবে? ডান সাইডের মানটা যাতে হচ্ছে যে মানে হচ্ছে যে এই কন্ডিশনটা যাতে n এর মান কত থেকে সেই কন্ডিশনটা স্যাটিসফাই করে, যে কত বসাইলে এই যে C1 এর মান যেহেতু 1/14, 1/14 এর চেয়ে বেশি কিংবা 1/14 এর সমান n এর কোন মানের জন্য হয় সেটা কিন্তু তুমি চিন্তা করবা। এইখানকার ক্ষেত্রে চিন্তা করবা C2 এর মান যেহেতু আমি হাফ জানি, তাহলে হচ্ছে যে n এর কোন ভ্যালুগুলোর জন্য C2 এর মান হাফ ধরলে ধরার পরে n এর কোন মানগুলোর জন্য এই কন্ডিশনটা স্যাটিসফাই করে, তাহলে সেই কন্ডিশনটা লিখে দিবা। এখন লক্ষ্য করো, আমি C1 এর মান 1/14 পেয়েছি যে যখন n এর মান is greater than equal to 7, C2 এর মান হচ্ছে হাফ পেয়েছি যখন হচ্ছে n is greater than equal to 1, তাহলে হচ্ছে যে আমার কিন্তু হয়ে গেছে। এটা পাওয়ার পরে এখন কথা হচ্ছে যে যেহেতু আমার দুইটা ইনইকুয়ালিটি একসাথে ছিল, কিন্তু আমি সেপারেট করে চিন্তা করছি। আমার এবার দুইটাকে কিন্তু একসাথে করে চিন্তা করতে হবে। তুমি বলতে পারো যে স্যার দুইটাকে একসাথে করব কিভাবে? C1 equal to 1/14 when n is greater than equal to 7, C2 equal to half when n is greater than equal to 1. So dear student, in this case I have to combine. How can I combine these two conditions? তুমি যদি লক্ষ্য করো, একটা হচ্ছে n এর মান 1 এর চেয়ে বেশি, আরেকটা হচ্ছে n এর মান 7 এর চেয়ে বেশি। তাহলে কমন জায়গা কতটুকু বলো? তোমাকে কমন করতে হবে। You have to combine and you have to take the common part. How can I take the common part, dear student? One condition contains n is greater than equal to 7. Another condition contains n is greater than equal to 1. So if you combine both conditions, what is the common part? Here I have mentioned it by using the bold line. Our common part is from the 7. From the 7, because 1 from 1 to infinity, 1 to infinity, 1 to infinity. Second condition is 1 to infinity. Our first condition is 7 to infinity. So which is the common part? Our common part is from 7 to infinity. So this is our common part. Since this is our common part, so I can write C1 equal to 1/14, C equal to half, and n is greater than equal to 7. This is our common part. So this is our common part. I have written the common part. So your n0 value is 7. Your n0 value is 7. Dear student, your n0 value is 7. Because you have to know here from the definition of theta notation, you have to know the C1 value, you have to know the C2 value, you have to know the n0 value. 3 values you have to know at first. So C1 value 1/14, C2 value is half, n0 value is 7. That I have got here. So dear student, our condition satisfied. So C1 Gn less than equal to Fn less than equal to C2 Gn, 1/14 Gn
less than equal to fn less than equal to half gn since n equal to 7. So here n is greater, this is the common part, n0 value is 7. So dear students, since our condition satisfied, so we can write that fn equal to theta gn, since gn value here gn equal to n square, gn equal to n square, so I can write theta n square. So I can write theta n square instead of gn. I have put the n square value, so theta n square. So dear student, this is the condition that I have got. Dear student, any problem? স্যার এখানে যদি C1 এর Hello? স্যার এখানে যদি C1 এর ভ্যালু হচ্ছে একদম 1 থেকে স্যাটিসফাইড হতো, তখন C1 এর ভ্যালুটা কি ধরতাম? এক থেকে কিভাবে স্যাটিসফাইড হয়? স্যার এমন কোন একটা কন্ডিশন থাকতো মানে যেটা হচ্ছে না, হচ্ছে এমন কোনো কন্ডিশন কিছু না। তুমি আগে C1 আর C2 এর ভ্যালু রে ফিক্সড করে ফেলবা। তোমার চিন্তা করার জন্য আমি বলছি, তুমি প্রথম হচ্ছে C1 আর C2 ভ্যালু রে ফিক্সড করে ফেলবা। না C1 না স্যার, যেমন আমাদের স্যার, কোশ্চেনে ছিল। আমার কথা শোনো, C1 এর ভ্যালু কোশ্চেনের কথা আমি বলছি না। তোমার প্রথম কাজ হলো C1 এর ভ্যালু ফিক্স আপ, C1 আর C2 এর ভ্যালু ফিক্স আপ করে ফেলবা। C1 আর C2 এর ভ্যালু ফিক্স আপ করার পরে চিন্তা করবা n এর কোন মান বসাইলে, n এর কোন মান বসাইলে, কারণ এটা এক এক ক্ষেত্রে এক এক রকম হবে। সুতরাং ওটা আমার প্রশ্ন বলে কথা না, আমি পরীক্ষাতে অন্য একটা দিলে তুমি আবার পারবে না। সুতরাং হচ্ছে যে আমি বলছি C1 এর ভ্যালু তোমাকে আগে তিনটা বুঝতে হবে, আমি কিভাবে চিন্তা করছি আমি সেটা বোঝাচ্ছি তোমাকে। যে আমি হচ্ছে প্রথমে C1 এর ভ্যালুকে ফিক্স আপ করে ফেলছি, C1 এর ভ্যালু ফিক্স আপ করে ফেলছি, কারণ আমি C1 এর ভ্যালু তোমাকে বলছি সবচেয়ে কম পজিটিভ ভ্যালু যেটা সেটা নিবা। সবচেয়ে কম পজিটিভ ভ্যালু হচ্ছে 1/14, সেটাকে নিচ্ছি। তারপরে C2 এর ভ্যালুকে ফিক্স আপ করে ফেলবা। C2 এর ভ্যালু হচ্ছে সবচেয়ে বেশি পজিটিভ ভ্যালু, সবচেয়ে বেশি পজিটিভ ভ্যালু যেটা সেটা দিয়ে ফিক্স আপ করে ফেলবা। C1 C2 ফিক্স আপ হয়ে গেছে। এবার তুমি C1 কে এই যে বাম সাইডে দেখো, C1 কে এখানে বসাবা, C1 এর জায়গায় বসাবা, C1 এর জায়গায় 1/14 বসাবা। C1 এর জায়গায় 1/14 বসানোর পরে তুমি চিন্তা করবা যে n এর মান আমি কত ধরলে, n এর মান কোন কোন মান ধরলে, কোন মানগুলো ধরলে, এবং C1 এর মান তো অলরেডি ধরেই ফেলছো 1/14, C1 এর মান 1/14 আমি ধরে ফেলছি। তাহলে তুমি এবার চিন্তা করবা n এর মান তাহলে আমি কি ধরবো, n এর মান কি ধরলে এই যে কন্ডিশনটা, এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে। এটা হচ্ছে তোমার চিন্তার বিষয় যে n এর মান, আমি দেখছি যে n এর মান যদি লক্ষ্য করো, তুমি যদি C1 এর মান 1/14 বসাও, দেখো C1 এর মান যদি তুমি 1/14 বসাও, তাহলে তুমি যদি n এর মান 1 নাও তাহলে কি হবে বলো, স্যাটিসফাই করবে? করবে না। কারণ হচ্ছে যে n এর মান 1/1, n এর মান 1 বসাইলে এটা নেগেটিভ আসে। তাই নেগেটিভ, তুমি C1 এর মান বসাইছো 1/14, 1/14 লেস দ্যান ইকুয়াল টু নেগেটিভ সংখ্যা, কি সত্য? ইট ইজ নট স্যাটিসফাইড, ইট ইজ নট স্যাটিসফাইড, কারণ তোমার n এর মান যদি 1 বসাও তাহলে হাফ মাইনাস 3/n এটার মান আসে হচ্ছে নেগেটিভ। আর C1 এর মান তুমি আগেই ফিক্স করে রাখছো 1/14, তাহলে 1/14 লেস দ্যান ইকুয়াল টু নেগেটিভ সংখ্যা, এটা সত্য? এটা সত্য না। সুতরাং n এর মান 2 বসাও, আবারও নেগেটিভ সংখ্যা। C1 এর মান হচ্ছে 1/14, আমি তো আগেই ফিক্স করে ফেলছি লেস দ্যান ইকুয়াল টু নেগেটিভ সংখ্যা, এটাও মিথ্যা। কিন্তু n এর মান যখনই n এর মান 7 হবে, লক্ষ্য করো n এর মান যখনই 7 হবে, C1 এর মান তো তুমি 14 আগেই ফিক্স আপ করে রেখেছো, তাহলে যে 1/14 আর হচ্ছে যে তুমি যদি n এর মান 7 বসাও তখন কিন্তু এটার মান আসে, ডান সাইডের মান আসে 1/14, তাহলে 1/14 লেস দ্যান ইকুয়াল টু 1/14 কন্ডিশন সত্য। তুমি n এর মান 8 বসিয়ে দেখো যে হচ্ছে C1 এর মান তো আমাদের 1/14 আছেই, তাহলে 1/14 লেস দ্যান ইকুয়াল টু n এর মান 8 বসাও, দেখো যে এটাও সত্য। n এর মান 9 বসাও, দেখো এটাও সত্য। n এর মান ইনফিনিটি বসাও, এটাও সত্য। কারণ C1 এর মান স্যার এখানে যদি স্যার n না হয় স্যার ইকুয়েশনটা এরকম হতো যে n স্কয়ার আছে, তখন n স্কয়ার থাকলে তুমি তো বসাবে n এর মান, তুমি কি n স্কয়ারের মান বসাবে নাকি? জি স্যার, আমি যদি স্যার n এর মান তখন স্যার নেগেটিভ বসাই, তখন তো নেগেটিভ থেকেই সত্য হওয়া শুরু করবে। কেন নেগেটিভ হওয়া থেকে শুরু করে? তুমি যে এখানে n এর জায়গায় n স্কয়ার থাকলে তুমি n এর মান 1 বসাও, 1 বসালে 3/1 স্কয়ার, এই ছেলেমেয়েরা তোমরা কি বলতেছো? 3/1 স্কয়ার, 3/1 স্কয়ার এর মান যা হয় হাফ মাইনাস 3/1 স্কয়ার, যা হয় তা হবে। তুমি বসাবা, আমি n এর মান, আমার n এর মান 1 ছিল, আমার করো মানে স্যার C1 এর আর C2 এর মান কি কখনো এরকম হতে পারে যে নেগেটিভ ইনফিনিটি থেকে বড়? তুমি তোমার এই কথা আমি বলছি, আমি তোমাকে বলছি C1 এর মান বসাবা লোয়েস্ট, সবচেয়ে কম পজিটিভ সংখ্যাটা,
সবচেয়ে কম পজিটিভ সংখ্যাটা ওকে বসাবো। স্যার, এবার বুঝতে পারছি। হ্যাঁ, সবচেয়ে কম পজিটিভ সংখ্যা কি বলো? এর সবচেয়ে কম পজিটিভ সংখ্যা কত বলো? স্যার 1। সবচেয়ে কম পজিটিভ সংখ্যা 1। তোমাকেও n এর মানের কথা বলি নাই, আমি বলছি হচ্ছে যে হাফ মাইনাস 3/n এটার মান সবচেয়ে কম কত, মানে সবচেয়ে কম পজিটিভ কত সেটা বলছি। 7 7 নাকি? হাফ মাইনাস 3/7, হাফ মানে এটার মান বসা, তোমাকে মান বসানো বলে গেছো নাকি? ও আচ্ছা হাফ স্যার, মাইনাস 3/n এর মান 7 বসাইলে এই যে হাফ মাইনাস 3/n এর মান কত আসে? 1/14। এটা হচ্ছে সবচেয়ে কম লোয়েস্ট, কম পজিটিভ লোয়েস্ট। তোমাকে n এর মান সবচেয়ে কম সেটা বলি নাই, আমি বলছি হচ্ছে যে হাফ মাইনাস 3/n এটার মান সবচেয়ে কম পজিটিভ সংখ্যা কত সেটা বলছি। হাফ মাইনাস 3/n এটার মান সবচেয়ে কম। এই যে আমি তো লিখে দিয়েছি, তোমরা এই ছেলেমেয়েরা তোমরা হচ্ছে ভালো করে তাকাও না জিনিসের প্রতি, তোমরা জিনিসগুলোকে অ্যানালাইসিস করো না, তোমরা জিনিসের মুখস্থ করার চেষ্টা করো। ইন্টারমিডিয়েটের যে মুখস্থ জিনিস সেটা তোমাদের মাথার মধ্যে এখনো ঘুরপাক খাচ্ছে। তুমি মুখস্থ করে চিন্তা করতেছো যে স্যার বোধহয় মুখস্থ করে লিখছে। এই যে হাফ মাইনাস 3/n এটা বের করো। হাফ মাইনাস 3/n বের করলে কত হয়? 1/14 হয়। 1/14 হচ্ছে সবচেয়ে কম লোয়েস্ট ভ্যালু। আমি বলছি হাফ মাইনাস, তোমাকে বলছি সবচেয়ে কম পজিটিভ এবং হচ্ছে পজিটিভ মান সবচেয়ে কম কার পজিটিভ মান? n এর পজিটিভ মানের কথা বলি নাই। হাফ মাইনাস 3/n এটার সবচেয়ে কম পজিটিভ মান। হাফ মাইনাস 3/n এটার সবচেয়ে কম পজিটিভ মানের কথা বলছি। তাহলে হাফ মাইনাস 3/n n এর মান যদি 7 বসাই তাহলে হচ্ছে যে সবচেয়ে কম পজিটিভ মানটা আমি পাচ্ছি। সবচেয়ে কম পজিটিভ মানটা পাচ্ছি হাফ মাইনাস 3/7 সেটা পাচ্ছি। বলো এবার যদি বলো, এবার বলো, যদি না বুঝলে আবার বলো যে সারা বুঝি না এটা। n এর মান 7 বসাও 7, তুমি 7 বসায় খাতাতে হিসাব করো। n এর মান 7 বসায় খাতাতে হিসাব করো। হাফ মাইনাস 3/n এর মান কত হয়? n এর মান 7 বসিয়ে তোমার খাতাতে হিসাব করো। তোমরা তো ওই পাশে আছো, ওই পাশে হিসাব করো। n এর মান 7 বসালে কত আসে? হাফ মাইনাস 3/n এটার মান কত আসে বলো? কত আসে এটা? কত আসে বলো আমাকে বলো। হাফ মাইনাস 1/14 আসে। তাহলে 1/14 পজিটিভ সংখ্যা না? জি স্যার। 1/14 পজিটিভ সংখ্যা। তাহলে আমি পজিটিভ সংখ্যা পাইছি, পজিটিভ সংখ্যা আমি পেয়ে গেছি। সুতরাং আমার পজিটিভ সংখ্যা হচ্ছে 1/14, সেটা হচ্ছে C1 এর মান। তোমাকে আমি বলছি সবার আগে C1 আর C2 তে ফিক্স আপ করে ফেলবা। C1 C2 যদি আমি জানি তাহলে বাকিটা কিন্তু এই পাশের মানটা n এর মান কত হবে সেটা কিন্তু আমার জানা আমাদের সহজ, কারণ আমি n এর মান বুঝতে পারবো। তোমরা অ্যানালাইসিস করো না কেন? জিনিসটা থিঙ্ক করবা যে স্যার কিভাবে চিন্তা করছে, যে স্যার এটা লিখছে কিভাবে। আমি তো মুখস্থ করে লিখি নাই, আমি তো হচ্ছে যে বুঝে লিখছি আমি। সুতরাং হচ্ছে যে তোমাকে তো এখানে বোঝার জন্য আমি থিঙ্কিং এর জায়গাও দিয়ে দিচ্ছি, তারপরও তুমি চিন্তা করো না। তুমি ওগুলো চিন্তা করতেছো যে স্যার আমি মুখস্থ করবো। মুখস্থ করলে তো তুমি পরীক্ষা হলে পারবে না, কারণ পরীক্ষা হলে তো আমি তোমার জিনিস দিব না, আমি আমার শীটের কোনোটাই দিব না। আমি এইখান থেকে দিব হচ্ছে অন্য জিনিস। সুতরাং এমন একটা দিব যেটা হচ্ছে তুমি যখন আর পারবে না। তাহলে তোমাকে যে আসতে হবে বোঝার জায়গাতে আসতে হবে, যে স্যার কিভাবে লিখছে এখানে সেই জায়গাতে আসতে হবে। আর তোমার প্রথম কাজ হবে C1 কে ফিক্স আপ করে ফেলা, সেকেন্ড কাজ হবে তোমার C2 কে ফিক্স আপ করে ফেলা। এটা হবে তোমার প্রথম কাজ। C1 এর মান কত দিয়ে ফিক্স আপ করবা বলছি? লোয়েস্ট পজিটিভ ভ্যালু। লোয়েস্ট পজিটিভ ভ্যালু, সবচেয়ে কম পজিটিভ ভ্যালু যেটা, সবচেয়ে কম পজিটিভ ভ্যালু আমি কখন পেয়েছি? যখন n এর মান 7 বসাইছি। হাফ মাইনাস 3/7 এটার মান হচ্ছে 1/14। এই যে আমি অ্যারো চিহ্ন লিখেও দিচ্ছি পজিটিভ, তোমরা কেন ভালো করে তাকাও না? আমি এতক্ষণ পর্যন্ত নেগেটিভ লিখছি, তারপর লিখছি 0, তারপর এটার মান 0 হয়েছে, তারপর হচ্ছে যে এটার মান হচ্ছে প্রথম পজিটিভ ভ্যালু পাইছি 1/14। তাহলে C1 এর মান হচ্ছে 1/14। তাহলে C1 এর মান 1/14 বসানোর পরে তুমি এইখানে যে C1 আছে, এই C1 এর মান হচ্ছে 1/14। C1 এর জায়গাতে 1/14 বসিয়ে তুমি চিন্তা করবা আমি n এর মান কত ধরবো। n এর মান কত ধরলে এই যে কন্ডিশনটা C1 লেস দ্যান ইকুয়াল টু হাফ মাইনাস 3/n, এই কন্ডিশন, কারণ আমি জানি আমার C1 এর মান হচ্ছে 1/14, তাই C1 এর জায়গাতে 1/14 বসাবো। C1 এর জায়গায় 1/14 বসানোর পরে এইখানে হচ্ছে 1/14 লেস দ্যান ইকুয়াল টু হাফ মাইনাস 3/n। তাহলে তুমি এবার n এর মান কত ধরলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে।
n এর মান কত ধরলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, কারণ তুমি জানো তোমার n এর c1 এর মান হচ্ছে 1/14, তাহলে তুমি c1 এর মান যদি 1/14 হয় তাহলে n এর মান তুমি কত ধরলে এই কথাটা স্যাটিসফাই করবে সেটা চিন্তা করবা। তোমার হচ্ছে যে ইয়েতে ম্যাট্রিকে অসমতা ছিল না, উচ্চতর গণিতে তো অসমতা ছিল, ঠিক ছিল না অসমতা? উচ্চতর গণিতে ছিল, জেনারেল ম্যাথে ছিল অসমতা, তাহলে তোমাদের সলভ করতে পারার কথা। তারপরে তো আমি তোমাকে বলে দিলাম যে এখানে c1 এর মান 1/14 বসাবা, c1 এর মান 1/14 বসালাম, বসানোর পর লেস দেন ইকুয়াল টু হাফ মাইনাস 3/n। কথা হচ্ছে তাহলে n এর মান আমি কত ধরবো? n এর মান তুমি যদি 1 ধরো তাহলে হাফ মাইনাস 3, এটার মান হচ্ছে নেগেটিভ। এই যে আমি পাশে নেগেটিভ বলে গেছি, তোমরা কিন্তু ভালো করে কিছুই দেখো না, তোমরা বললো মুখস্থ করার চেষ্টা করো যে স্যার তো বলতে মুখস্থ করে লিখছে, তো হচ্ছে যে এখানে ওটা নেগেটিভ, তাহলে হচ্ছে যে হাফ মাইনাস 3 n এর মান, এটার মান যদি নেগেটিভ হয়, আর c1 এর মান ধরছো তুমি 1/14, 1/14 লেস দেন ইকুয়াল টু নেগেটিভ। নেগেটিভ ইজ 1/14 ছোট, এই কথাই সত্য না মিথ্যা? কথা মিথ্যা। n এর মান 2 বসাও, আবার হাফ মাইনাস 3/n, এটা 3/2, এটাও নেগেটিভ, কারণ হাফ মাইনাস 3/2 এটার মান নেগেটিভ। তুমি করে দেখো, আর নেগেটিভ সংখ্যা চেয়ে 1/14 ছোট, এটাও মিথ্যা। n এর মান 3 বসাও, হাফ মাইনাস 3/3, এটাও নেগেটিভ, তাহলে হচ্ছে যে হাফ মাইনাস 3/3 এটাও নেগেটিভ, তাহলে হচ্ছে যে নেগেটিভ সংখ্যা চেয়ে 1/14 ছোট, এটাও মিথ্যা। n এর মান 4 বসাও, নেগেটিভ, নেগেটিভ সংখ্যা চেয়ে 1/14 ছোট, এটাও মিথ্যা। n এর মান যখন 6 বসাবো তখন হচ্ছে হাফ মাইনাস হাফ মানে 0, 0 চেয়ে 0, এখানে 0 ডান পাশে আসছে 0, c1 এর মান হচ্ছে 1/14, 1/14 লেস দ্যান ইকুয়াল টু 0, এই কন্ডিশন হচ্ছে যে মিথ্যা। কিন্তু যখন n এর মান 7 তখন কি মিথ্যা? n এর মান 14 হলে n এর মান যদি 7 হয় তাহলে হচ্ছে হাফ মাইনাস 3/7, its value is 1/14, হাফ মাইনাস 3/7 এটার ভ্যালু হচ্ছে 1/14, তাহলে c1 এর মান তোমার 1/14, তাহলে 1/14 লেস দ্যান ইকুয়াল টু 1/14, তাহলে 1/14 লেস দ্যান ইকুয়াল টু 1/14 এটা সত্য না মিথ্যা? এটা সত্য। তাহলে n এর মান 7 যখন হলো তখন কিন্তু সত্য হয়ে গেছে। এবার n এর মান 8 বসা, তুমি n এর মান 8 বসি করো, c1 এর মান তো 1/14 আছেই, c1 এর মান তো 1/14 আছেই, তাহলে হচ্ছে যে c1 এর মান আছে 1/14, n এর মান 8 বসাও, 8 বসালে দেখো এটাও সত্য। n এর মান 9 বসাও, এটাও সত্য। n এর মান ইনফিনিটি বসাও, n এর মান ইনফিনিটি বসালে এখানে ডান সাইডে আছে হাফ, তাহলে হাফ 1/14, c1 এর মান 1/14 লেস দ্যান ইকুয়াল টু হাফ, এটাও সত্য। তার মানে n এর মান যখনই 7 হলো, 7 থেকে ইনফিনিটি প্রত্যেকটা মানের জন্যই কিন্তু এই কন্ডিশনটা সত্য, যদি আমি c1 সমান 1/14 ধরি। তাহলে 1/14 ধরলাম এবং আমি n এর মান 7 থেকে ইনফিনিটি পর্যন্ত সব মানের জন্য সত্য, সেটি আমি লিখছি when n is greater than equal to 7। এই তো, বুঝছো না বুঝো নাই? স্যার বলো। স্যার অনেক সময় দেখা যায় কি মানে এই ম্যাথে না মানে হচ্ছে অন্য অন্য ক্ষেত্রে দেখা যায় যে c1 c2 মান যখন আমরা বসাবো মানে n এর মানটা যখন বের করব -1 দিয়ে -1 -2 -3 নিলেও হচ্ছে স্যার ট্রু হয়, সেক্ষেত্রে স্যার কি করব? মানে আপনি তো এখানে সব প্লাস থেকে শুরু করছেন, মানে 1 2 সব প্লাস থেকে শুরু করছেন, কিন্তু মাইনাস তোমাকে আমি প্রথম কথা কি বলছি বলো? প্রথম কথা তোমাকে কি বলছি আমি বলছি তুমি আগে c1 c2 এর মান রে ঠিক করবা, এটা হলো তোমার প্রথম কাজ। তুমি তখন হচ্ছে যে প্রথম কাজ হবে তোমার c1 c2 এর মানকে ঠিক করা, এটা ধরার পরে তুমি তারপরে আসবা তুমি n এর মান কত ধরবা, কন্ডিশন n এর মান কত ধরলে এই কন্ডিশনটা স্যাটিসফাই করবে, এই কন্ডিশনটা সত্য হবে, সেটা তো হলো পরে বের করবা। আগে তুমি c1 c2 এর মান, তুমি যেটা করো n এর মানও চিন্তা করো, c1 c2 মান করো, এইটা কিন্তু রাইট হয় না। আমি বলছি আগে c1 c2 মান তুমি ঠিক মতো বসাবা, তুমি c1 c2 মান না বসিয়ে n এর মান চিন্তা করতেছো, সেজন্য তুমি পারতেছো না। তোমাকে বলছি আগে তুমি n এর মান, আগে তুমি c1 c2 মান বসাবা। c1 এর মান কত বসাতে বলছি? লোয়েস্ট পজিটিভ ভ্যালু, লোয়েস্ট পজিটিভ ভ্যালু বসাতে বলছি, লোয়েস্ট পজিটিভ ভ্যালু বসাবা। আর c2 এর মান কত বসাবা? হাইয়েস্ট পজিটিভ ভ্যালু বলছি। হাইয়েস্ট পজিটিভ মান। হ্যাঁ, হাইয়েস্ট পজিটিভ মান। আমাদের হাইয়েস্ট পজিটিভ মান কত হয়েছে? হাফ মাইনাস 0, তার মানে হাফ। হাইয়েস্ট পজিটিভ মান হচ্ছে হাফ, তাহলে হচ্ছে c2 এর মান বসালাম হাফ, c1 এর মান হচ্ছে 1/14।
আগে তুমি C1 C2 রে বসাবা, তখন কিন্তু n এর কথা চিন্তা করবা না। তুমি চিন্তা করবা আমি কখন আমি কোন মানটা লোয়েস্ট পজিটিভ সেটা তুমি চিন্তা করবা, কোন মানটা লোয়েস্ট পজিটিভ সেটা চিন্তা করবা, আর C2 মান চিন্তা করবা কোন মানটা হাইয়েস্ট পজিটিভ সেটা চিন্তা করবা। C1 C2 মান তুমি বসানো স্যার বসিয়ে। আমরা লোয়েস্ট পজিটিভ আর হাইয়েস্ট পজিটিভের জন্য হ্যালো হ্যাঁ বলো। স্যার, আমরা যখন লোয়েস্ট পজিটিভ আর হাইয়েস্ট পজিটিভ যখন বের করতে যাব সেক্ষেত্রে স্যার আমার n এর ভ্যালুটা কাউন্ট হচ্ছে না। তুমি তো বসি দেখবা, তুমি বসি হ্যাঁ, হ্যাঁ। দেখবা, কারণ তুমি কখন পজিটিভ পাও সেটা তো আর আমি জানি না। হ্যাঁ স্যার, তুমি সেই ক্ষেত্রে কখন যখন আমার positive- দেখা যায় কি না তুমি আগে n এর মান বসি দেখবা, বসি জি। দেখবা যে তুমি কখন পজিটিভ পাও, জি। সেটা লোয়েস্ট পজিটিভ কত হবে, হাইয়েস্ট পজিটিভ কত হবে। আমি কি n এর সব মান করছি বলো এখানে? আমি না, কি স্যার। এইখানে না, আমি n এর সব মান করি নাই, আমি হচ্ছে যে কতটুকু করে তারপর n এর মান ইনফিনিটি বসিয়ে দেখছি যে হচ্ছে যে এইখানে হাইয়েস্ট পজিটিভ মান আসে হচ্ছে হাফ। আর এই পাশে বাম পাশে করে দেখছি যে কখন লোয়েস্ট পজিটিভ মান আসে, যখন হচ্ছে যে আমি করে দেখছি n এর মান 7 বসাইলে হচ্ছে যে প্রথম লোয়েস্ট পজিটিভ আসে। তাহলে আমি C1 এর মান আর C2 এর মান আমি ফিক্সড করে ফেলছি। C1 C2 এর মান নিয়ে আমি আর একবারও চিন্তা করব না। আমি কিন্তু C1 C2 করার সময় আমার কিন্তু n এর মান নিয়ে আমি কোনো অরিক না। n এর মান যা খুশি তাই হোক গা, n এর মান যা খুশি তাই হোক, আমার কিছু আসে না। আর n এর মান যা খুশি তাই হোক, আমি হচ্ছে যে যা আসে না, আমার দরকার লোয়েস্ট পজিটিভ মান, আমার দরকার হাইয়েস্ট পজিটিভ মান, আমি সেটা আমি পেয়ে গেছি। সুতরাং আমার লোয়েস্ট পজিটিভ মান এবং হাইয়েস্ট পজিটিভ মান পাওয়া শেষ। হ্যাঁ বলো এবার। আমার লোয়েস্ট পজিটিভ মান হাইয়েস্ট মান পজিটিভ মান পাওয়া শেষ। এবার লোয়েস্ট পজিটিভ মান C1 এর মান পেয়ে গেছো, C2 এর মান পেয়ে গেছো। এবার তুমি চিন্তা করবা n এর কোন মান বসাইলে C1 এর এই মানটাকে স্যাটিসফাই করে, C2 এর কোন মান বসাইলে যে এই মানটা স্যাটিসফাই করে। তুমি হচ্ছে জিনিসটা ভালো করে চিন্তা করো না, তুমি হচ্ছে যে সামান্য একটু চিন্তা করতেছো বোধহয় আমি বুঝে গেছি যে কিংবা হচ্ছে তুমি ভালো করে চিন্তা করতেছো না জিনিসটাকে। আর তুমি তো ক্লাস ইন্টারমিডিয়েট এবং ক্লাস 10 তুমি অসমতা পড়ছো, তুমি এটা না পারা তো খুব বেশি সমস্যা হওয়ার কথা না। বলো আচ্ছা, তাহলে কি স্যার বলো। স্যার C1 এর লোয়েস্ট পজিটিভ ভ্যালুর জন্য কি কখনো n এর মান নেগেটিভ আসতে পারে? n এর মান তুমি নেগেটিভ বসাও, কি হয় C1 এর মান যদি 1/14 এখানে বসাও, এই লাইনে, এই যে আমার মাউসের নিচে এখানে বসাও, C1 এর মান 1/14 স্যার এই ম্যাথের ক্ষেত্রে না স্যার, অন্যান্য যে কোনো ম্যাথের ক্ষেত্রে হোক না কেন, তুমি চিন্তা তো একই ভাবে করবা। এইখানে ডান সাইডের মান কত হইতে হবে সেটা তুমি চিন্তা করবা। তুমি কিভাবে চিন্তা করবা, C1 এর মান, এই যে C1 এর মানটা তুমি পেয়েছো, লোয়েস্ট পজিটিভ মানটা পেয়েছো, সেটা এখানে বসাবা। আগে C1 এর জায়গায় 1/14 বসাবা। 1/14 বসানোর পরে তুমি দেখবা যে n এর মান আমি কত বসাবো, কারণ C1 এর মান তুমি তো 1/14 জানো, সেটা বসাইলাম। এবার তুমি n এর মান কত বসাবা তোমাকে চিন্তা করতে হবে। এবার তুমি চিন্তা করবে n এর মান নিয়ে। এখন তুমি অলরেডি n এর মান নিয়ে, কারণ আমার C1 এর মান 1/14, তাহলে n এর মান আমি কত বসাবো। n এর মান আন্দাজে বসাইলে হবে না, তোমাকে এমন মান বসাইতে হবে যাতে হচ্ছে যে এই যে কন্ডিশনটা, এই কন্ডিশন স্যাটিসফাই করে। তাহলে আমার n এর মান কি একের জন্য স্যাটিসফাই করে? n এর মান একের জন্য তো আমার স্যাটিসফাই করে না। কারণ কেন স্যাটিসফাই করে না? কারণ হাফ মাইনাস 3/1, এই হাফ মাইনাস 3/1 এর মান হচ্ছে, হাফ মাইনাস 3/1 এর মান হচ্ছে নেগেটিভ। তো নেগেটিভ সংখ্যা সে 1/14 ছোট, এই কথাই সত্য? এই কথা সত্য না। সুতরাং হচ্ছে যে n এর মান একের জন্য সত্য না, n এর মান 2 বসাইলেও সত্য না, n এর মান 3 বসাইলেও সত্য না, n এর মান 4 বসাইলেও সত্য না, n এর মান 5 বসাইলেও সত্য না, n এর মান 6 বসাইলেও সত্য না, n এর মান 7 বসাইলে প্রথম সত্য হওয়া শুরু হয়েছে। তারপর আমি n এর মান 8 বসাও, 8 বসাই দেখো, কারণ C1 এর মান তুমি ফিক্সড করে ধরে রাখছো 1/14, C1 এর মান 1/14 আমি ফিক্সড করে ধরে রাখছি। সুতরাং C1 এর মান আর অন্য কিছু চিন্তা করা যাবে না। C1 এর মান যেটা চিন্তা করছি সেটাই, একবার যেটা চিন্তা করছি C1 রে চিন্তা করছি সবার আগে, সেটাই বসাবো। এই ভালো। এবার তুমি বাসা চিন্তা করবা যে স্যার যেগুলো বলছে, যেগুলো হচ্ছে তুমি চিন্তা করবা, তুমি চিন্তা করো না, তুমি মুখস্থ করার চেষ্টা করতেছো। বলো এবার বলো, কারণ পরীক্ষাতে এগুলো আসবে কিন্তু। বলো, তার সমস্যা থাকলে বলো। হ্যাঁ বলো বলছো না কেন? কারণ পরীক্ষা, হ্যাঁ বলো। স্যার অন্য একটা কোয়েশ্চেনে যান। বলো স্যার ওই যে মেমো মানে ইংলিশ ম্যাপিং আছে না, তোমরা এগুলো সলভ করছো, আমাকে একটা দেখাও।
যদি মনে হয় যে এইখানে স্যার আমি আটকে গেছি, বলেন স্যার। স্যার এটা অন্য কোয়েশ্চেন করছি, এটা না বলো। স্যার। ওই যে লিঙ্ক লিস্ট ম্যাপিং এ স্যাম্পল কোশ্চেন একটা কোয়েশ্চেন ছিল, ওইখানে স্যার আপনি বলেছিলেন যে এই কয়টা মেমরি হচ্ছে ফ্রি আছে এই কয়টা ভ্যালুর জন্য। হ্যাঁ, তো লিঙ্ক লিস্টে স্যার কোথায় আছে আমরা তুমি কোথায় বলো, এই লিঙ্ক লিস্ট উঠাইলাম স্যার কোথায়? ওটা লিনিয়ার লিঙ্ক স্যাম্পল লিস্ট না, লিনিয়ার লিঙ্ক লিস্ট না, ডাবল কোশ্চেন লিঙ্ক 4 এ লিস্ট? লিনিয়ার লিঙ্ক লিস্ট না ডাবল লিঙ্ক লিস্ট? স্যার লিনিয়ার স্যার, ওই যে ম্যাপিং মানে মেমরি অ্যালোকেশনটা। ও মেমোরি অ্যালোকেশন, তাহলে তো মেমোরি অ্যালোকেশন শিখে যেতে হবে। স্যার তাহলে ওখানে আমি আমরা আগে উঠাই, স্টার। আমি আগে আচ্ছা উঠাই। আচ্ছা আচ্ছা স্যার। এটা একদম শেষে। স্যার এখানে যেমন আপনি স্টার্ট ভ্যালু বলে দিয়েছিলেন সি, স্যার মানে এটা লোকেশন 1005। তো আপনি যে কোশ্চেনটা দিয়েছেন ওখানে তো স্টার্ট লোকেশনটা লেখা নেই, আমরা কি যে কোনো একটা লোকেশনকে স্টার্ট ধরে নিব? হ্যাঁ ধরবা, তুমি হচ্ছে যে কোনো একটা লোকেশনকে স্টার্ট ধরে এরকম ওই অনুযায়ী সিকোয়েন্সে নেক্সট নেক্সট বসিয়ে যাব। হ্যাঁ বসে যাবা। ও তাহলে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কার কোনো সমস্যা আছে? ও যে প্রশ্ন করছে, কার কোনো সমস্যা থাকলে বলো। স্যার ওই যে ইনফ্লিক্স এর একটা ম্যাথ করে দেন স্যার, ব্র্যাকেট ওয়ালা। আচ্ছা ঠিক আছে। এটা এটা বুঝতে পারছো না, বুঝো না এটা? এটা সবাই বুঝছো? আবার সবাইকে বলছে এটা বুঝছো? জি স্যার। হ্যাঁ, ডাটা স্ট্রাকচার কম্পিউটার সায়েন্সের বেসিক সাবজেক্ট। সুতরাং হচ্ছে যে তুমি কোন জায়গাতে চাকরি করতে গেলেই তোমাকে জিজ্ঞাসা করবে ডাটা স্ট্রাকচার সম্পর্কে। সুতরাং হচ্ছে যে তুমি ডাটা স্ট্রাকচারে কোনোভাবে নেগলেক্ট করতে পারবে না। তুমি যদি যতই মনে করো যে স্যার আমি এইখান থেকে হচ্ছে নকল টকল করে পাশ করে যাবো, কোনো লাভ হবে না, তোমাকে চাকরি দিবে না। তুমি তখন আমার নিয়ে যাবা যে তোমার চাকরির ক্ষেত্রে তোমাকে বুঝে কিন্তু সেখানে যেতে হবে, কারণ সেখানে কিন্তু চাকরি করতে গেলে তোমার প্রবলেম তোমাকে সলভ করতে হবে, তোমার প্রবলেম আর কেউ সলভ করে দিবে না তোমাকে। কম্পিউটার সায়েন্সে তুমি যত বড় ইয়েই হও না কেন, যত বড় পিএইচডি হোল্ডার হও না কেন, যাই হও না কেন, তোমাকে এট ফার্স্ট ইউ হ্যাভ টু নো হাউ টু রাইট প্রোগ্রাম এন্ড হাউ টু নো থিঙ্ক অ্যাবাউট দা ডাটা স্ট্রাকচার। সুতরাং তোমাকে জানতেই হবে। আচ্ছা এবার কোনটা বললা তুমি? এটা বললাম, তারপরে হ্যাঁ এরপর কোনটা বলছো? একটা মেয়ে কি বলছিল এরপরে? স্যার ওই যে পোস্টফ্লিক্স এর একটা ম্যাজিক দেখিয়ে দিতেন। আচ্ছা ফার্স্ট কোশ্চেন। আপনার শীটেরটা না, আপনার শীটেরটা বুঝেছি ভালো করে স্যার, অন্য একটা ইকুয়েশন দিয়ে। অন্য একটা ইকুয়েশন দিতে হলে তো আমাকে সলভ করতে হবে, ও না সলভ করে আমি আচ্ছা কিভাবে করব? স্যার, মানে অনেকগুলো যদি ব্র্যাকেট থাকে তখন স্যার ব্র্যাকেটের গুলো একটু ব্র্যাকেট বেশি ওয়ালা, কনফিউজিং। ব্র্যাকেট ওয়ালা না স্যার এখন আসছে কি না সেটা হচ্ছে চিন্তা করতেছি যে আমার কাছে ব্র্যাকেট ওয়ালা সলভ করা আছে কিনা। না তোমরা যদি একটা সলভ করতে তাহলে না আটকে যাইতে, সেটা আমার পেজ শেয়ারিং দেখালে ভালো হতো। স্যার আমি এখানে আটকে গেছি, এইখানে বলে তোমরা সলভ করতে গিয়ে আটকায় গেছো, এরকম একটা বললে না আমার জন্য ভালো হতো, বুঝো না? তোমার মানে তোমার সমস্যা কোথায় সেটা বলো, কোথায় সমস্যা? স্যার ব্র্যাকেট হইলে আমরা একটু ই করব, এটা একটু তাহলে বলেন। ব্র্যাকেট হলে তো আমরা হচ্ছে পরেরটা বসিয়ে দিব। না ব্র্যাকেট হলে কি করতে হবে সেটা শোনো, আমি সেই জায়গাতে যাই আগে। হ্যাঁ আমাদের পোস্টফিক্স ইভ্যালুয়েশন না, ইনফিক্স টু পোস্টফিক্স কনভার্সন এবং পোস্টফিক্স ইভ্যালুয়েশন। তো হচ্ছে যে এইখানে দেখো এটাতে সমস্যা, ইনফিক্স টু পোস্টফিক্স কনভার্সনের সমস্যা, তাই তো? ব্র্যাকেট গুলো আসলে একটু অনেকগুলো ব্র্যাকেট যখন আসবে পর পর, অনেকগুলো ব্র্যাকেটের কোনো ব্যাপার না। ব্র্যাকেটটা আসলে মনে রাখবা যে স্টার্টিং ফার্স্ট ব্র্যাকেট আসলে যাবে হচ্ছে স্ট্যাকে, এটা হলো সোজা কথা। স্টার্টিং ফার্স্ট ব্র্যাকেট বুঝো তো নাকি? এই যে যেটা হলো তোমার ডান দিকে এই যে মোসর, যেটা ডান দিকে মোসর যেটা দেখতে পাচ্ছ, যখনই স্টার্টিং ফার্স্ট ব্র্যাকেট আসবে তখনই হচ্ছে স্ট্যাকে পুশ করতে হবে, এটা হলো কথা। তাহলে স্টার্টিং ফার্স্ট ব্র্যাকেটের বিষয়ে ডিসিশন হচ্ছে স্টার্টিং ফার্স্ট ব্র্যাকেট আসলে তুমি রাখবা স্ট্যাকে। স্টার্টিং ফার্স্ট ব্র্যাকেট বুঝো তো না, যে ডান দিকে যেটা ঘোরানো, এই যে আমাদের এই যে এটা হলো স্টার্টিং ফার্স্ট ব্র্যাকেট। আমার মাউসের নিচের দিকে তাকাও, এটা হলো তোমার স্টার্টিং ফার্স্ট ব্র্যাকেট। আর এই দিকে উল্টা দিকে ফেরানো যেটা যেটা তোমার বাম হাতের দিকে ঘোরানো, সেটার নাম হচ্ছে ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট। এটার নাম হচ্ছে স্টার্টিং ফার্স্ট ব্র্যাকেট, এটার নাম হচ্ছে ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট। এটার নাম হচ্ছে স্টার্টিং ফার্স্ট ব্র্যাকেট, এটার নাম হচ্ছে ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট।
এখন কথা হচ্ছে স্টার্টিং ফার্স্ট ব্র্যাকেট যদি আসে তাহলে তোমার কি কাজ হবে? তোমার কাজ হবে সেটাকে স্ট্যাকে রাখা, চোখ বন্ধ করে স্ট্যাকে রেখে দিবা, কিছুই না। স্টার্টিং ফার্স্ট ব্র্যাকেট আসলে তুমি চোখ বন্ধ করে স্ট্যাকে রাখবা, এটা হলো প্রথম কথা। এবার কথা হচ্ছে ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট আসলে কি করবা? ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট আসলে তুমি স্ট্যাকে, লক্ষ্য করো এখানে আমার ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট আসছে, এই যে ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট আসছে, লক্ষ্য করো ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট যখন আসবে তখন তোমার কাজ হবে, ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট আসলে তোমার কাজ হবে তুমি পিছনের দিকে যাবা, স্ট্যাকের টপ থেকে শুরু করে, স্ট্যাকের টপ থেকে শুরু করে পিছনের দিকে যাবা। স্ট্যাকের টপ থেকে শুরু করে, স্টপ মানে হচ্ছে কিন্তু এই সাইড, ডান সাইড। স্ট্যাকে যে লাস্ট ইন ফার্স্ট আউট ডাটা স্ট্রাকচার তোমাকে পড়ানো হয়েছে, তাহলে স্ট্যাক এইখান থেকে আমি শুরু করলাম, এইখান থেকে শুরু করলাম, এইখান থেকে শুরু করে, এইখান থেকে শুরু করে তুমি পিছনের দিকে যাবা। পিছনের দিকে যেতে যেতে তুমি খুঁজতে থাকবা, কোন পর্যন্ত যেতে থাকবা? যখন পর্যন্ত তুমি স্টার্টিং ফার্স্ট ব্র্যাকেট না পাও ততক্ষণ পর্যন্ত তুমি যাইতে থাকবা। তুমি আবার বলছি, তুমি পেয়েছো হচ্ছে তোমার এখন আসছে হচ্ছে ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট। ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট, ক্লোজিং ফার্স্ট ব্র্যাকেট আসলে তোমার কি কাজ হবে? তুমি স্ট্যাকের টপ থেকে পড়া শুরু করবা, স্ট্যাকের টপ থেকে পড়ে পিছনের দিকে যাবা। এই যেতে যেতে রাস্তার মধ্যে যা পাও সব কিছুকে বের করে পোস্টফিক্স এক্সপ্রেশন নিয়ে যাবা। আমি রাস্তার মধ্যে, আমি পিছনের দিকে যেতে যেতে আমি রাস্তার মধ্যে পেয়েছি মাইনাস, এই যে আমি মাইনাস বের করে ফেলছি, আগে যেটা পাবো ওইটা আগে বসাবো। যেটা কারণ তোমার হচ্ছে স্ট্যাকে যে লাস্ট ইন ফার্স্ট আউট ডাটা স্ট্রাকচার, সুতরাং তুমি এই যে স্ট্যাকের টপ থেকে শুরু করে, দেখতে পাচ্ছ আমি অ্যারো চিহ্ন দিয়ে দিচ্ছি পিছন দিকে, তার মানে এই যে এটা হলো তোমার রাস্তা, পিছনের দিকে তুমি যাচ্ছ, এই রাস্তায় যেতে যেতে যেটা আগে পাবা সেটা আগে আগে লিখবা, এখানে আগে লিখবা। ধরো এখানে একটা গুণ চিহ্ন আছে, মনে করো আমি তোমাকে বুঝাই, ধরো যে এখানে একটা গুণ চিহ্ন আছে, তাহলে গুণ চিহ্নটাকে আগে বের করে এফ এর পরে হবে গুণ চিহ্ন, গুণ চিহ্নের পরে ধরো মাইনাস চিহ্ন আছে, তারপরে হবে মাইনাস চিহ্ন। রাস্তাতে যাইতে যাইতে তুমি যা পাও সেটাই বসাবা। প্রথম হচ্ছে গুণ চিহ্ন, প্রথম হচ্ছে গুণ চিহ্ন, তাহলে হচ্ছে গুণ চিহ্ন হচ্ছে আগে বের করবা, তারপরে পেয়েছো মাইনাস চিহ্ন, তারপর হচ্ছে মাইনাস চিহ্ন বের করবা। তাহলে গুণ চিহ্ন হচ্ছে আগে বের হবে, যদি মনে করো মাইনাস তারপর আছে গুণ চিহ্ন, মাইনাস গুণ চিহ্ন আছে, তাহলে যেহেতু তোমার রাস্তা হলো স্ট্যাকের টপ থেকে পিছন দিয়ে যাচ্ছ, তাহলে গুণ চিহ্ন যেহেতু আগে রাস্তার মধ্যে পড়ছে তাহলে গুণ চিহ্ন আগে বের হবে, তারপর রাস্তার মধ্যে পড়ছে মাইনাস, তারপর মাইনাস বের হবে, তারপরে পাইছো তুমি স্টার্টিং ফার্স্ট ব্র্যাকেট। স্টার্টিং ফার্স্ট ব্র্যাকেট আসলেই, প্রথম স্টার্টিং ফার্স্ট ব্র্যাকেট পাওয়ার সাথে সাথে তুমি থেমে যাবা, তুমি থেমে যাবা, তার মানে তুমি আর পিছনের দিকে, রাস্তার পিছনের দিকে আর যেতে পারবে না। কথা বোঝা গেছে? রাস্তার পিছনের দিকে আর যাওয়া যাবে না। তাহলে এখন কি হলো, যে তুমি যখনই ফার্স্ট ব্র্যাকেট পেয়েছো, স্টার্টিং ফার্স্ট ব্র্যাকেট পেয়েছো, তুমি কিন্তু থেমে গেছো। তুমি থেমে যাওয়ার পরে এই যে মনে রাখবা স্টার্টিং ফার্স্ট ব্র্যাকেট পর্যন্ত সবকিছু, কারণ হলো অপারেটর গুলাকে তুমি অলরেডি পোস্টফিক্স এক্সপ্রেশন নিয়ে গেছো। এবার মনে রাখবা যে এই যে স্টার্টিং ফার্স্ট ব্র্যাকেট, এটাকে কিন্তু পোস্টফিক্স এক্সপ্রেশনে লিখতে হবে না, স্টার্টিং ফার্স্ট ব্র্যাকেটটাকে লিখতে হবে না, কিন্তু স্টার্টিং ফার্স্ট ব্র্যাকেটটা বের হয়ে যাবে। স্টার্টিং ফার্স্ট ব্র্যাকেট লক্ষ্য করো, আমার পরের লাইন লক্ষ্য করো, স্টার্টিং ফার্স্ট ব্র্যাকেট আছে নাই, কিন্তু আমি স্টার্টিং ফার্স্ট ব্র্যাকেটটাকে লক্ষ্য করো পোস্টফিক্সে লিখছি, তাও লিখি নাই। তার মানে স্টার্টিং ফার্স্ট ব্র্যাকেট পর্যন্ত আমি কতটুকু পিছনে যেতে পারবো সেটা ডিফাইন করবে আমার স্টার্টিং ফার্স্ট ব্র্যাকেট। আমি স্টার্টিং ফার্স্ট ব্র্যাকেট আসলেই আমি থেমে যাব, স্টার্টিং ফার্স্ট ব্র্যাকেট আসলেই আমি থেমে যাব। স্টার্টিং ফার্স্ট ব্র্যাকেট আসছে, আমি পেয়ে গেছি, সুতরাং আমি থেমে গেছি। থেমে গিয়ে এই পর্যন্ত যা যা পেয়েছি সব তো বের করে ফেলছি, স্টার্টিং ফার্স্ট ব্র্যাকেটটাকে আর লিখতে হবে না, স্টার্টিং ফার্স্ট ব্র্যাকেটটাকে আমি আর লিখি না। এই তো, বুঝছো না বুঝো নাই? বুঝছো না বুঝো নাই বলো, না বুঝলে বলো আবার। এগুলো কিন্তু পরীক্ষা, হ্যাঁ এগুলো কিন্তু পরীক্ষা দিচ্ছি, সুতরাং হচ্ছে যে না বুঝলে কিন্তু পরীক্ষাতে কিছুই পারবে না, কারণ আমি আগেই বলছি এইখানে সব জিনিসগুলো হচ্ছে রোল নাম্বারের সাথে রিলেটেড। সুতরাং তুমি ইচ্ছা করলেই কিন্তু তুমি কিন্তু ইয়ে করতে পারবে না, পরীক্ষাতে কিছুই পারবে না তুমি যদি মনে করো ভালো করে না বুঝো। ডাটা স্ট্রাকচার, দিস ইজ ডাটা স্ট্রাকচার, you have to think, you have to understand everything, and you have to know everything, how to convert a in fixed expression into postfix, and how to evaluate postfix. So you have to know everything. স্যার বলো।
Sir, how many questions will there be in the midterm exam? In the midterm exam, I have given 4 questions, and each question contains 2 or more sub questions. So time is 1 hour. Upload and download time is 15 minutes. You are not allowed to submit your answer script in my email, and within the time, because your time is 1 hour 15 minutes. 15 minutes is upload and download time, and 1 hour is exactly your exam time. So within that time, you have to maintain your time, and you have to upload and download your answer script to the ELMS, download your question from ELMS. Everything you have to do within 1 hour 15 minutes. So you have no time to talk with others, to scan and then sending it to others. So it is not easy, because I will not give you time to submit your answer script to my email address. You have to submit your answer script in the ELMS. Okay, dear student. Sir, option থাকবে কি? No option are there, and every question is mandatory, and you have to answer. And everything is related to your roll number. So because some calculation are based on your roll number, so you have to at first you have to think about your last digit of your student ID, and you have to think about your previous digit of student ID. Sometimes I have written your 7 digit of your student ID. So all the things are related to your student ID. So at first you have to think about your student ID. If you are not able to calculate the student ID properly, and if you are unable to write something that are related to student ID, if you mistake there, in that case your answer will be mistaken. So your number is also another factor, and every questions there are your roll number. So at first calculation please make calculation to the student ID. So that is the very important thing, because if your student calculation from your student ID it is wrong, your answer will be wrong. Dear student, any problem to understand this part? এই মেয়েটা বলছিল যে ব্র্যাকেট আসলে কি হবে, তুমি বুঝছো? এই মেয়ে তুমি বুঝছো ব্র্যাকেট আসলে কি হবে? জি স্যার। আর কার কোনো সমস্যা? এই পর্যন্ত হচ্ছে আমাদের সিলেবাস, এই পর্যন্ত হচ্ছে আমাদের সিলেবাস। কেমন? মিড টার্মের সিলেবাস হচ্ছে এই পর্যন্ত। স্যার আমাদের ভেরিফিকেশন করেও দেখাতে হবে রিয়েলটার ক্যালকুলেশন করে। ভেরিফিকেশন করতে হবে এই জন্য যে তুমি যে এই যে পোস্টফিক্স বের করছো, এই পোস্টফিক্স ঠিক আছে কিনা, সেই পোস্টফিক্স ঠিক আছে কিনা আমি বুঝছি কিভাবে? দেখো করো, এই ইনফিক্সটার মধ্যে মান বসিয়েছি। ইনফিক্স যেটা দেওয়া ছিল সেটার মধ্যে আমি মান বসিয়েছি। তুমি বলতে পারো স্যার কি মান বসাইছে? এই যে আমি প্রশ্নের মধ্যে দিয়েছি a equal to 1, b equal to 2, c equal to 1, d equal to 2, e equal to 2, f equal to 1, সেই মানগুলো হচ্ছে আমি এইখানে দিয়েছি। এইখানে দেওয়ার পরে এখন এইখানে দেওয়ার পরে তোমাকে বের করতে হবে যে এখানে এর মান, এই যে এর মান দেওয়া আছে, বির মান দেওয়া আছে, সির মান দেওয়া আছে, ডির মান দেওয়া আছে, ইর মান দেওয়া আছে, এফ এর মান দেওয়া আছে। এই মানগুলো হচ্ছে আমি এখানে বসিয়েছি। এখানে বসানোর পর আমি 3 পেয়েছি, আর তুমি পোস্টফিক্সকে ইভ্যালুয়েট করেও 3 পেয়েছো। এই যে 3 পেয়েছো, লক্ষ্য করো এই যে স্ট্যাকের মধ্যে লক্ষ্য করো লাস্ট মান যেটা থাকবে পোস্টফিক্স ইভ্যালুয়েশনের সময় স্ট্যাকের মধ্যে যে মানটা থাকবে সেই মানটাই হচ্ছে তোমার রেজাল্ট। স্ট্যাকের মধ্যে লক্ষ্য করো আমার স্ট্যাকের মধ্যে আছে হচ্ছে 3, স্ট্যাকের মধ্যে আছে 3, এই রেজাল্টের মান আছে 3। স্ট্যাকের মধ্যে আছে 3, রেজাল্টের মান হচ্ছে 3। যেহেতু রেজাল্টের মান 3 আর এইখানেও আমি 3 পেয়েছি, এটা রেজাল্টের সমান, তার মানে হচ্ছে তোমার পোস্টফিক্স এক্সপ্রেশন বের করা ঠিক আছে। এই মানে এই পোস্টফিক্স এক্সপ্রেশন বের করা ঠিক আছে কিনা সেটা বোঝার জন্যই হচ্ছে তোমাকে বলছি ভেরিফিকেশন করতে। ভেরিফিকেশন করাটা ম্যান্ডেটরি না,
কিন্তু বলছি হচ্ছে যে তুমি যদি ভেরিফিকেশন করতে চাও, in that case you can verify it because it is needed. It is badly needed because you have done a lot of things. After calculating lot of things, you have understood that your postfix expression is not correct. If your postfix expression is not correct, your evaluation result is not correct, and your evaluation result and verification result will not be same. So to understand whether your postfix expression is correct or not, to check it, you have to verify for yourself. Verify for yourself. Okay, dear student. Dear student, any problem? Dear student, any problem? Dear student, নো স্যার। আর কার কোনো সমস্যা আছে বলো? যা বলবা আজকেই বলবা, কারণ হচ্ছে যে তোমার পরীক্ষা হচ্ছে সামনের উইকে মঙ্গলবারে। সুতরাং তুমি পরীক্ষার প্রশ্নের মধ্যে এই জিনিসগুলা সবই আছে। তোমার কোনো জায়গাতে বুঝতে যদি সমস্যা থাকে সেটা আমাকে বলতে পারো, এবং যে স্যার এই জায়গাতে আমার বুঝতে সমস্যা। কারণ পরীক্ষাতে কোনোভাবেই তুমি হচ্ছে যে ভালো স্টুডেন্টদের তোমার পাশে বসালেও লাভ হবে না, কারণ হচ্ছে যে ওর রোল নাম্বার আলাদা, তোমার রোল নাম্বার আলাদা। সুতরাং ওর আনসার আসবে একরকম, তোমার আনসার আসবে আরেক রকম। তারপরে স্যার আমরা যে লিখি যে টাইম কমপ্লেক্সিটি বা কমপ্লেক্সিটি করার সময় তখন যে আমরা 2 টু দি পাওয়ার k n ধরি, স্যার এটা কেন ধরি? এটা হচ্ছে যে তুমি চিন্তা করো মাস শটের ক্ষেত্রে চিন্তা করো, মাস শটের ক্ষেত্রে চিন্তা করো। মাস শটে তুমি হচ্ছে যে কি করছো, প্রথমে লিস্টকে হচ্ছে প্রথমে হলো 2 ভাগ করছো, তারপরে এই পাশের এই পাশের ভাগরে আবার 2 ভাগ করছো, ওই পাশের ভাগরে আবার 2 ভাগ করছো, করলো 4 ভাগ হলো না? তাহলে প্রথমে 2 ভাগ করছো, তারপরের বার কয় ভাগ হয়েছে? এই পাশেরটা আরো 2 ভাগ, ওই পাশেরটা আরো 2 ভাগ, তাহলে কত ভাগ হলো টোটাল? 4 ভাগ। তাহলে হচ্ছে যে 2 টু দি পাওয়ার 1, প্রথমে হয়েছে 2 টু দি পাওয়ার 1, দ্বিতীয়বার হয়েছে 2 টু দি পাওয়ার 2, তারপরের বার করলে কি হবে বলো? 2 টু দি পাওয়ার 3। তাহলে 2 টু দি পাওয়ার কে? বুঝছি না বুঝি নাই? বুঝছো না বুঝো নাই বলো? আচ্ছা স্যার এনটা কিসের মান হলো? হ্যাঁ, এনটা কয়টা ভাগ সেটা? n সমান হচ্ছে যে টোটাল নাম্বার অফ এলিমেন্ট। n সমান বলছি 2 টু দি পাওয়ার k। n সমান যদি k এর মান 1 হয় তাহলে কি হবে? n এর মান কত? স্যার 1। k এর মান যদি 1 হয় তাহলে n এর মান 1। স্যার 2 না স্যার তাহলে তো 2 হওয়ার কথা, 2 টু দি পাওয়ার 1 2। হ্যাঁ, 2 হওয়ার কথা। তার মানে 2টা এলিমেন্ট আছে, তারপর তার মানে হচ্ছে এই পাশে একটা এলিমেন্ট, ওই পাশে একটা এলিমেন্ট। এর মান যদি 4 হয় তাহলে কত হবে? 2 টু দি পাওয়ার 4 হবে। n ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 4, k এর মান হবে 2। তাহলে তো তখন তুমি 2 ভাগ করবা, এই পাশে 2টা, ওই পাশে 2টা। তাহলে হচ্ছে যে যেহেতু n এর মান হচ্ছে 2 এর পাওয়ার হিসেবে আসতেছে, সেজন্যই আমরা বলছি n সমান 2 টু দি পাওয়ার k। এখন তুমি বলতে পারো যে স্যার n এর মান যদি 6 হয় তাহলে তো 2 টু দি পাওয়ার 8 হলো না? আমার যদি 6টা এলিমেন্ট হয় তাহলে কি হবে? তারপরেও 6টা এলিমেন্ট হইলেও তোমাকে হচ্ছে যে ওই যে আমরা যেহেতু এভারেজ হিসাব করতেছি, আমরা যেহেতু এভারেজ টাইম কমপ্লেক্সিটি হিসাব করতেছি, সুতরাং কিন্তু আমরা যেহেতু 2 ভাগ করে করে হিসাব করতেছি, প্রথমে হলো 2 টুকরা করব, পরের বার হলো 4 টুকরা করব, তারপর হচ্ছে 8 টুকরা করব, তারপরের বার হচ্ছে 16 টুকরা করব, তাহলে করে 2 টুকরা করব মানে 2 টু দি পাওয়ার 1। দ্বিতীয়বার হলো 4 টুকরা করব, তাহলে 2 টু দি পাওয়ার 2। তারপর হচ্ছে যে আমরা তো করব 8 টুকরা, তাহলে 2 টু দি পাওয়ার 3। তারপর হচ্ছে আমরা করব হচ্ছে 16 টুকরা, তাহলে হচ্ছে 2 টু দি পাওয়ার 4। এভরিথিং শুড বি কনসিডার্ড হিয়ার as power of 2. So because of that I have written n equal to 2 to the power k. একই কাজ কিন্তু আমরা হচ্ছে যে বোধহয় আরো কিছু কিছু যেমন ইয়ার ক্ষেত্রে করেছি, আমরা বাইনারি সার্চের ক্ষেত্রে করেছি। বাইনারি সার্চের ক্ষেত্রে তুমি চিন্তা করো তুমি কিভাবে করছো? বাইনারি সার্চের ক্ষেত্রে তুমি কি করছো? প্রথমে হচ্ছে যে মাঝখানেরটার সাথে তুলনা করছো, করে এক সাইডে বাদে করে দিছো।
তারপর আবার যেই সাইড বাকি আছে ওর মধ্যে আবার মিডল বের করছো। সুতরাং এই যে তুমি যে টুকরা করতেছো 2 এর পাওয়ার হিসেবে টুকরা করতেছো, প্রথম হচ্ছে টুকরা করতেছো 2 এর পাওয়ার হিসেবে, বিকজ অফ দ্যাট ইউ হ্যাভ কনসিডার্ড ইট অ্যাজ টু বি পাওয়ার কে, বাট নট ফর এভরি টাইম উই হ্যাভ কনসিডার্ড ইট অ্যাজ টু বি পাওয়ার কে। সবসময় কিন্তু আমরা টু বি পাওয়ার কে লিখি নাই, শুধুমাত্র যেখানে যেখানে টুকরা করার বিষয় আছে সেখানে সেখানে শুধু আমরা 2 এর পাওয়ার হিসেবে লিখছি। কিন্তু যেখানে টুকরা করার বিষয় নাই লক্ষ্য করো সেখানে কিন্তু আমি দেখি, তুমি মার্কশটের দিকে তাকাও, এই যে মার্কশটে লক্ষ্য করো, মার্কশটে কিন্তু রিকার্সিভ গুলোতে আসে বেশি। না, সব রিকার্সিভ গুলোতে নাই, সব রিকার্সিভ গুলোতে নাই, এইখানে আছে, কারণ মার্কশটের ক্ষেত্রে আমরা কিন্তু টুকরা করছি, লক্ষ্য করো n/2 n/2 আমরা টুকরা করছি, 2 টুকরা করে করে চিন্তা করছি, বিকজ অফ দ্যাট আই হ্যাভ রিটেন n ইকুয়াল টু রিভার কে। তারপর তুমি চিন্তা করো, তুমি হচ্ছে এখানে চিন্তা করো, তুমি আমরা হিপ শট দেখি, হিপ শটের টাইম কমপ্লিটে আসো, হিপ শটের টাইম কমপ্লিটে আমরা দেখি, এই যে লক্ষ্য করো, এইখানে লক্ষ্য করো, এইখানে হচ্ছে যে আমরা কি টু দি পাওয়ার কে সমান n লিখছি, টু দি পাওয়ার কে সমান n লিখছি, এখানে কিন্তু আমরা লিখি না, এইখানে কিন্তু আমরা লিখি না। সুতরাং হচ্ছে যে লক্ষ্য করো, যেখানে যেখানে হচ্ছে যে 2 টুকরা করার বিষয় আছে সেখানে সেখানে আমি শুধু লিখছি। আরো কোনো কোনো জায়গা তাহলে এই যে লক্ষ্য করো বাইনারি সার্চ তোমাকে বুঝালাম, সেখানেও লিখছি, কারণ সেখানে 2 টুকরা করার বিষয় আছে। এই যে লক্ষ্য করো, এই যে বাইনারি সার্চ লক্ষ্য করো n সমান টু দি পাওয়ার কে, কেন লিখছি, কারণ হচ্ছে যে এখানে 2 টুকরা করার বিষয় আছে, কারণ আমরা প্রথম হচ্ছে যে মাঝখানের সাথে তুলনা করি, তুলনা করে এক সাইডে ফেলে দিই, 2 টুকরা করে এক সাইডে এক টুকরা করে ফেলে দিই, সুতরাং হচ্ছে এখানে 2 টুকরা করার বিষয় আছে, এই জন্য n সমান টু দি পাওয়ার কে। তাহলে লক্ষ্য করো অনেক জায়গার মধ্যে কিন্তু আমি কিন্তু ইয়েই করি নাই, মানে n সমান টু দি পাওয়ার কে লিখি না, কিন্তু দেখো এই যে এখানে দেখো, এই যে লক্ষ্য করো এখানে n সমান টু দি পাওয়ার কে লিখছি, এটা তো রিকার্সিভ অ্যালগরিদম, এটা তো লিখি নাই, এখানে লিখছি, এটা লিখি নাই, কারণ ফ্যাক্টরিয়ালাইজেশন হচ্ছে তো আমরা ওইভাবে করি না, আমরা ফ্যাক্টরিয়ালের সময় হচ্ছে একটা একটা করে 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 আমার সামনে দিয়ে আগে যায়, তো এখান থেকে আমি লিখছি n সমান টু দি পাওয়ার কে, না এখানে লিখি নাই। সুতরাং n সমান টু দি পাওয়ার কে তখনই লিখতে হবে যখন হচ্ছে তুমি যত টুকরা টুকরা করার বিষয় আছে আসছে, যখন তখন তুমি চিন্তা করো যে আমার টুকরা করতে হবে, তখন কিন্তু তুমি এবার চিন্তা করো। জি স্যার, বুঝতে পারছি। বলো এবার যা যত প্রশ্ন আছে এখনই করো, যা বলতে চাও আমাকে সবাই বলো, কিন্তু হচ্ছে যে না বুঝলো আমি বকা দিল, তুমি বলো যে স্যার আমি বুঝি না, এখানে আমার বুঝতে সমস্যা, কারণ পরীক্ষাতে পারা যাবে না, আমি বারবার এই যে কথা বলছি, কারণ তুমি যদি নিজে ঠিক মতো না বুঝো পরীক্ষাতে পাবে না, কারণ পরীক্ষার বারবারই বলছি, পরীক্ষায় সবকিছু তোমার রোল নাম্বারের সাথে রিলেটেড। স্যার হ্যাঁ বলো। স্যার আমরা এই যে ক্লাস টেস্ট আর প্র্যাকটিস প্রবলেম যে সাবমিট করছি স্যার, এটার মধ্যে কয়টা কাউন্ট হবে? ওটা তোমাদের সাথে স্যার কনসাল্ট করবো যে কয়টা নিলে তোমাদের ভালো হয়, কারণ ওই জিনিসটা তো আমার হাতে, বুঝছো তো, কারণ ওই যে সিটি মার্কস তো আমার হাতে, কারণ সেখানে তো তোমার ইউনিভার্সিটি কিছুই জমা দিতে হবে না, সুতরাং আমাকে কিছু জমা দিতে হবে না, কিন্তু আমার মিডের খাতা আর ফাইনাল খাতা ইউনিভার্সিটিতে জমা দিতে হয়, সুতরাং সেখানে কিন্তু আমার জন্য লিগ্যাল বাইন্ডিংস আছে, ইচ্ছা করলেই আমি তোমাকে বেশি মার্কস দিতে পারবো না, ইচ্ছা করলেই তোমাকে আমি কম মার্কস দিতে পারবো না, কিন্তু সিটির মার্কস গুলো আমার হাতে আছে যেহেতু, সুতরাং আমি যদি ধরো 2টা জায়গায় 3টা ক্লাস টেস্ট নিলাম, 3টা জায়গায় 4টা ক্লাস টেস্ট নিলাম, আমাকে ইউনিভার্সিটি খুব বেশি কিন্তু কিছু বলবে না, হয়তো বলতে পারে তুমি বেশি ক্লাস টেস্ট নিচ্ছ কেন, কিন্তু তারপরেও হচ্ছে কিছু বলবে না, কিন্তু তোমার মিড তো আমি 2বার নিতে পারবো না, ফাইনাল তো 2বার নিতে পারবো না, সেগুলো ইউনিভার্সিটি পরীক্ষা। জি স্যার। স্যার সিটি সাবমিশন একটার মধ্যে স্যার আমার একটু লেট হয়ে গেছিল পোর্টালে সাবমিট করতে, স্যার আমি ইনস্ট্যান্টলি আপনাকে মেল করছিলাম স্যার সিটি 2। তোমার নাম কি? স্যার মাহবুব রাশিদ সোহান। হ্যাঁ ঠিক আছে স্যার, দেখছি কোথাও তোমার খাতা, তো হচ্ছে দেখবো, তারপরেও হচ্ছে সমস্যাটা তো আমি জানতে পারবো। স্যার আমি আপনাকে মেল করে দিয়েছিলাম 5 মিনিটস এর মতো লেট হয়েছিল স্যার পোর্টালে, এই জন্য স্যার। ওটা শুনে ওটা তো সিটি মার্কস, সিটি খাতা, সুতরাং ইমেইলে জমা দিছো সেটাও আমি হয়তো অ্যাকসেপ্ট করবো, কিন্তু মিডের খাতা এবং ফাইনাল খাতা কিন্তু ইমেইলে দেওয়া যাবে না। হ্যাঁ স্যার, শিওর শিওর। হ্যাঁ ওটা কিন্তু থ্যাংক ইউ স্যার। তো সুতরাং হচ্ছে যে যে কথাগুলো বলছে, আর কার কোনো সমস্যা থাকলে আমাকে বলতে পারো যে স্যার এখানে। স্যার ক্লাস টেস্টের মার্কস গুলো দেওয়া হয়নি তো এখন? না আমি দেই নাই, সেটা আমি জানি, আমি হচ্ছে যে এখন খাতা আসলে খাতায় দেখি না, আমি এখনো তোমাদের খাতাগুলোকে ডাউনলোড করে রাখছি, আমি খাতাগুলোকে সিটি 2 আবার ডাউনলোডও করে নাই, সিটি 1 ডাউনলোড করছি, সিটি 2 ডাউনলোড করে নাই,
ডাউনলোড করে আমি দেখবো তোমাদের এখন তো সময় পাবো আমি দিয়ে তোমরা কিন্তু নিজের আগে একটু দিলে স্যার ইভ্যালুয়েশন হয়ে যেত একটা। হ্যাঁ তোমরা ইএলএমএসি দিয়ে লক্ষ্য রাখবা ইএলএমএসি কিন্তু আমি কিন্তু তোমাদের মার্কস গুলা দিয়ে দিব কেমন তোমার হচ্ছে মার্কস গুলো আমি ইএলএমএসি দিয়ে দিব সুতরাং তোমরা সেটা কিন্তু লক্ষ্য করবে আমি কিন্তু কোশ্চেন ওয়াইজ দিব মার্কস গুলা কোশ্চেন ওয়াইজ দিব যে যাতে তুমি বুঝতে পারো তুমি কোন কোশ্চেনে কত পেয়েছো আর কি হ্যাঁ যাতে তোমার বুঝতে সুবিধা হয় সেজন্য আর কি কোশ্চেন ওয়াইজ দিব তো ঠিক আছে এই হলো কথাবার্তা বললাম আর কার কোনো সমস্যা আছে কোনো জায়গাতে বুঝতে আমার কথা বুঝতে পেরেছো পরীক্ষার প্রশ্নে কিন্তু তুমি যদি তোমার রোল নাম্বার থেকে যে হিসাবটা ওই হিসাবটা ভুল করো তোমার আনসার অটোমেটিকলি ভুল হয়ে যাবে এটা একটা বুঝতে হবে লিঙ্ক লিস্ট থেকে ওই জিনিসগুলা ভালো করে দেখবা প্রত্যেকটা লিঙ্ক লিস্টের বেসিক গুলা ভালো করে দেখবা বেসিক তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে স্যার বেসিক কি বলতে চাইছে ধরো লিনিয়ার লিঙ্ক লিস্ট যে স্যার তোমাকে একটা জিনিস বোঝাই তো তার তুমি বুঝতে সুবিধা হবে আমি বেসিক বলতে কি মিন করতে চাচ্ছি তুমি দেখো এই যে এইখানে এই যে আমি লিনিয়ার লিঙ্ক লিস্টে দেখাই তোমার একটা বেসিক দেখাই তুমি আমি পড়াইছি তোমাদেরকে সবকিছু এটা বেসিক তাই না এলো করো এটা বেসিক এই যে এলো করো প্রোগ্রাম দিয়ে দিছি প্রোগ্রাম থেকে বলছে হচ্ছে ছবি আঁকা এটা হলো বেসিক তারপর হচ্ছে যে এলো করো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট এই যে লক্ষ্য করো এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট যেমন এরকম একটা কিন্তু প্রত্যেকবারই পরীক্ষা দেই আমি কোড লিখে দেই আমি কিন্তু কোড লিখে দেই তোমাকে বলি যে ছবি আঁকতে এই ডান পাশের ছবিগুলা আঁকতে বলি এরকম একটা কিন্তু প্রত্যেকবারেই পরীক্ষা দেই তারপর এইখানে একটা বেসিক আলোচনা করছি এটাও খুবই ইম্পর্টেন্ট এটাও 2বার না 3বার পরীক্ষা দিচ্ছি এরকম একটা আমি লিঙ্ক লিস্ট এঁকে দেই দিয়ে বলি যে 20-এর নাম কি হবে বলি যে 30-এর নাম কি হবে তারপর বলি 10-এর নাম কি হবে তারপর বলি নালের নাম কি হবে এই যে বেসিক গুলা বললাম লিনিয়ার লিঙ্ক লিস্টের ক্ষেত্রে এই জিনিসগুলো তুমি ডাবল লিঙ্ক লিস্টের ক্ষেত্রেও তুমি চিন্তা করবা যদি তুমি একটার নাম জানো তাহলে তার আগেরটার নাম কি ডাবল লিঙ্ক লিস্টের ক্ষেত্রে তো আগে পরেরও বিষয় আছে সুতরাং হচ্ছে আগেরটার নাম কি পরেরটার নাম কি প্রথমটার নাম কি পরেরটার নাম কি একইভাবে হচ্ছে সার্কুলার লিঙ্ক লিস্টের ক্ষেত্রে চিন্তা করবা যে হচ্ছে যে এটার নাম যদি এটা হয় এটার নাম কি এটার নাম কি এটার নাম কি এভাবে চিন্তা করবা কারণ হচ্ছে বেসিক জিনিসগুলো আমরা পরীক্ষাতে মূলত এরকম লক্ষ্য করা বেসিক গুলো হচ্ছে দেওয়ার চেষ্টা করেছি যে এরকম বেসিক গুলো ধরো আমি কোড লিখে দিয়েছি কোড লিখে তোমাকে বলছি এরকম হচ্ছে কোড লিখে বলছি এরকম তোমার হচ্ছে কোড লিখে বলছি যে তোমার হচ্ছে যে এই কোড থেকে তোমাকে বলতে হবে এই কোড থেকে তোমাকে বলতে হবে তোমার হচ্ছে ছবিগুলোকে ছবি কি ছিল এটা কিন্তু বের করা এরকম বেসিক একটা লিঙ্ক লিস্ট থেকে দেই দিয়ে বলি যে তোমার 20-এর নাম কি হবে এই যে 20-এর নাম কি হবে দেখতে পাচ্ছ লিখছি 30-এর নাম কি হবে লিখছি 10-এর নাম কি হবে লিখছি একই জিনিস তুমি ডাবল লিঙ্ক লিস্টের ক্ষেত্রে চিন্তা করবা একই জিনিস তুমি কিন্তু সার্কুলার লিঙ্ক লিস্টের ক্ষেত্রে চিন্তা করবা সুতরাং এই যে বেসিক জিনিসগুলো বললাম এই জিনিসগুলো তোমাকে জানতে হবে বেসিক জিনিসগুলো জানতে হবে কারণ বেসিক জিনিসগুলো জানলেই তুমি কিন্তু হচ্ছে পরীক্ষাগুলো পেরে যাবা কারণ পরীক্ষাগুলো খুব কঠিন না পরীক্ষাগুলো সোজা কিন্তু জিনিস ডিপেন্ড করবে তুমি তোমার বেসিক কতটুকু তোমার ক্লিয়ার হয়েছে সেটার উপর কারণ পরীক্ষাতে আমরা এমন কিছু দেই না যেটা হচ্ছে খুব কঠিন অনেক চিন্তা করতে হবে তোমাকে এরকম কিছু কিন্তু দেয় নাই পরীক্ষা সবই দিচ্ছি বেসিক জিনিস সহজ জিনিস কিন্তু তোমার রোল নাম্বারের সাথে রিলেট করে দিচ্ছি কারণ হচ্ছে যাতে হলো একজন আরেকজন থেকে কপি না করতে পারো আবার হচ্ছে যে এমন ভাবে দিচ্ছি যাতে তোমার বেসিক ঠিক আছে কিনা সেটাও জানার চেষ্টা করছি স্টক আর কিউ থেকে কি ধরনের কোশ্চেন আসবে স্টকে কিউতে আমি যেভাবে পড়া মানে আমরা যেভাবে পড়ছি আমি পরীক্ষার প্রশ্ন কিন্তু হুবহু সেরকম ভাবেই দিয়েছি কিন্তু হচ্ছে শুধু তোমার রোল নাম্বার সাথে অ্যাড করেছি কারণ তুমি তোমার রোল নাম্বার তোমার আনসার যাতে এক একজনের সবার যাতে ডিফারেন্ট আনসার হয় এই যে স্ট্যাকের যেভাবে পড়াইছি এভাবে তো করো আমি স্ট্যাকে তোমাকে পড়াইছি এই যে স্ট্যাকে কোশ্চেন আকারেই আমি লিখছি এখানে
শো দ্য স্ট্যাক স্ট্যাটাস ফর ইচ অফ দ্য অপারেশন। এখানে হচ্ছে আমি কতগুলো অপারেশন দিয়ে বলছি এই ছবি আঁকতে, স্ট্যাকের ছবি আঁকতে। দেখতে পাচ্ছ যে এই যে কোশ্চেন দেখতে পাচ্ছ, কোশ্চেন দিছি, ছবি আঁকা দিছি। তারপরে হচ্ছে স্ট্যাকের বলছে হচ্ছে পুশ অপারেশন লিখতে, পপ অপারেশন লিখতে। তারপরে হচ্ছে যে আবার একই জিনিস বলছে হচ্ছে লিঙ্ক লিস্ট দিয়ে করলে কি হবে সেটাও দেখিয়েছি, লিঙ্ক লিস্ট দিয়ে করলে কি হবে সেটা দেখিয়েছি। তারপর হচ্ছে যে একইভাবে লক্ষ্য করো প্রত্যেকটা জিনিসই কিন্তু আমি প্রশ্ন আকারেই অনেকটা দেখাইছি তোমাকে, যাতে তোমার পরীক্ষাতে তোমার যাতে বুঝতে সমস্যা না হয়। লক্ষ্য করো এই যে স্ট্যাকের লিঙ্ক লিস্ট দিয়ে ইমপ্লিমেন্টেশন, তারপর হচ্ছে পপের লিঙ্ক লিস্ট দিয়ে ইমপ্লিমেন্টেশন, তারপর হচ্ছে যে কিউ এর ইনসার্ট ডিলিট, এই যে কিভাবে ইনসার্ট করতে হয় কিউতে। তারপর হচ্ছে যে ছবি এঁকে আমি দেখিয়েছি, এই যে ছবি এঁকে আমি দেখিয়েছি এখানে, এখানে হচ্ছে ছবি এঁকে দেখিয়েছি। তারপর হচ্ছে যে লক্ষ্য করো এইখানে হলো যে আমি ইনসার্ট ডিলিট দেখিয়েছি। তারপর লিঙ্ক লিস্ট লক্ষ্য লিঙ্ক ইমপ্লিমেন্টেশন অফ কিউ দিছি তোমাকে, আমি ছবি এঁকে দিয়েছি, আমি কোশ্চেন আকারেই লিখছি। লক্ষ্য করো শো কিউ স্ট্যাটাস ফর ইচ অফ দ্য ফলোইং কোশ্চেন, আমি প্রশ্ন আকারেই লিখছি এখানে। তো ছবি আঁকা, লক্ষ্য করো ছবি আঁকা দিচ্ছি, বেসিক ক্লিয়ার কিনা। তারপর হচ্ছে লজিক লেখা দিচ্ছি, লজিক লেখা দিচ্ছি। স্যার এক্সামের দিন কি ক্লাসের লিংকে জয়েন করব? হ্যাঁ, এটা অবশ্যই ক্লাস লিংকে জয়েন করবো। আমি এমন কিছু দেই নাই যে তোমার বুঝতে অসুবিধা কিংবা আমি ক্লাসে পড়াই নাই, পরীক্ষাতে এমন কোনো কিছুই দেয়নি। আমি যা দিয়েছি সবাই ক্লাসে পড়িয়েছি, একদম যা 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 দিয়েছি সবাই ক্লাসে পড়িয়েছি। এবং কোনো কোশ্চেনেই আমরা ক্লাসের শুধু আমি না, কারণ হচ্ছে যে স্যার কাশেম স্যার, আমাদের প্রভিসি স্যারও আছে এক সেকশনে, এবং হচ্ছে যে 2 সেকশন আছে বোধহয় আরমান আসকারি। তো হচ্ছে যে আমরা 3 জন মিলে বসেই কোশ্চেন করেছি, এবং হচ্ছে যে আমাদের স্টুডেন্টরা যাতে পারে সেই ব্যবস্থাই আমরা করেছি, যে স্টুডেন্টরা পারে, এবং হচ্ছে এটাও জানার চেষ্টা করছি স্টুডেন্ট বেসিক ঠিক হয়েছে কিনা সেটা জানার চেষ্টা করছি। সুতরাং I hope that you will not feel any problem and you will be able to answer if you understand. কথা কি বুঝাতে পেরেছি? স্যার হিপ ছাড়া সবগুলোই করতে হবে, সবগুলো টপিক? না, শুধু হিপ শট ছাড়া, হিপ শট ছাড়া সবই পড়বা। হিপ শট শুধু ফাইনাল থাকবে, কারণ হিপ শট আসলে স্যার ওই সময় বলছিল আমাকে বলছিল, আমি আসলে খেয়াল করি নাই, যে স্যার বলছিল যে হিপ শটটা আমাদের ফাইনালের সিলেবাসে থাকবে। স্যারের লজিক আছে, স্যার বলছেন যে এখানে যে যেহেতু হিপের সাথে ট্রি রিলেটেড, সুতরাং হচ্ছে যে সেজন্য ট্রি পড়ানোর পরের কথা বলছিল। কিন্তু আমি আগে যেহেতু আমি সর্টিং অ্যালগরিদম গুলো সবগুলো পড়াইছি, একসাথে হিপ শটও পড়াই দিচ্ছি আর কি। তো হচ্ছে এই হলো বিষয়। স্যার তাহলে আপাতত হিপ শটটা স্কিপ করে যাব না? হিপ শটটা আপাতত স্কিপ করে হিপ শটটা ফাইনালের জন্য পড়বা। ফাইনাল যখন পরীক্ষা আসবে তখন ফাইনালের জন্য পড়বা। হিপ শটটা এখন পড়ার কোনো দরকার নেই। স্যার বাকি শর্টস গুলো তো পড়তে হবে। হ্যাঁ, বাকি শর্ট গুলো, শুধু তো হিপ শর্টটা বাদ। হ্যাঁ শুধু বাকি শর্ট আমি যা পড়াইছি সবাই, বাকি তো তোমাদেরকে স্যার সবে পড়ানো। কতগুলো সিম্পল শর্ট ছিল, বাবল শর্ট, তারপর সেগুলো তো ওগুলো কি পড়াইছি না সেগুলো? জি স্যার। এই পড়াইছি এগুলো। তোমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, তোমাদের সময় এখন হচ্ছে যে আমি অনেক বেশি পড়াইছি আর কি, বুঝছো কি বলছি? তোমাদের ক্ষেত্রে ডাটা স্ট্রাকচারের আমি অলমোস্ট সবগুলো টপিকে কভার করছি, এবং সব জিনিসগুলোই দেখাইছি তোমাদেরকে। তবে গতবারের চেয়ে একটু ফাস্টার গেছি এই জন্য, কারণ আমাকে সিলেবাস সবগুলো শেষ করতে হবে, সেটা আমার মাথায় রেখে আমি হচ্ছে ফাস্টার গেছি আর কি। কারণ এই জিনিসগুলো তুমি কোথাও ভাইবা দিতে গেলে তোমাকে জিজ্ঞাসা করে, সুতরাং হচ্ছে তুমি যদি না পারো সেক্ষেত্রে হচ্ছে যে তুমি তখন বলতেই পারো যে স্যার তো আমার পড়ে নাই। এটা করো, তোমাকে বাবল শর্ট পড়াইছি, মেকানিজম পড়াইছি, সিলেকশন শর্টের মেকানিজম পড়াইছি, রেডিশ শর্টের মেকানিজম পড়াইছি, তারপরে হচ্ছে যে বাকেট শর্টের মেকানিজম পড়াইছি। সুতরাং সবগুলো শর্ট নিয়ে তোমার পড়ানো হয়েছে, এগুলো এক্সট্রা পড়াইছি। এর আগে কুইক শর্ট পড়াইছি, মাস শর্ট পড়াইছি, তারপরে তোমাকে হলো এর আগে আর কি না পড়াইছি, ইনসারশন শর্ট পড়াইছি। সুতরাং সবগুলোই আমাদের পড়ানো হয়েছে। বুঝছি নাকি বলো?
স্যার CT1 এর যখন সাবমিশন সময় ছিল স্যার, তখন হচ্ছে আব্বুর কোভিড হয়েছিল, তো মানে আমি পুরো 1 মাস কিছুই করতে পারিনি। আমি কি ওটা আপনাকে পরে সাবমিট করে দিব? CT1 জি স্যার। CT1 মানে হচ্ছে কপি না করলে সাবমিট করতে কোনো সমস্যা নাই, আর কপি করলে আচ্ছা স্যার, কিন্তু আমি তাহলে আপনাকে পরে মেইল করে দিব, মানে এক্সাম। কপি করলেই সমস্যা যেটা, সেটা হলো তুমি যার থেকে কপি করছো দুইজনে মিলে মার্কস কম পাবা, দুজন মিলে শেয়ার করতে হবে মার্কসকে, হাইস্ট মার্কে দুজনে মিলে শেয়ার করতে হবে। সেক্ষেত্রে আমার করার কিছু থাকবে না, যে প্রডিউসার তারও সমস্যা হবে, যে কনজিউমার তারও সমস্যা হবে। সেক্ষেত্রে স্যার কিন্তু আপনার এই অ্যানাউন্সমেন্টের পরে কি কেউ আর কপি করবে? আমি জানি না, সেটা হলো যে করতে পারে। আমি তোমাদেরকে একবার এমআইএসটির কথা বলছিলাম, এমআইএসটি এক মেয়ে টিচারে হইতে পারে নাই, সে কিন্তু আমার ওই কোর্সে সে কিন্তু হচ্ছে যে অর্ধেক মার্ক পাওয়ার পরে সে কিন্তু টিচার হওয়ার কথা ছিল এমআইএসটিতে, কিন্তু সে টিচার হইতে পারে নাই। তো অনেক কান্নাকাটি, বলে স্যার আমি তো দেখাতে চাই না, আর্মির ভাইয়ারা দেখছে। কিন্তু হচ্ছে যে আমার ক্ষেত্রে তো করার কিছু নাই, কারণ আমি পুলিশও না, আমি গোয়েন্দা বিভাগের লোকও না আর কি। আমার কিন্তু এত জাজমেন্ট করার কিছু নাই যে কি কার থেকে কপি করছে। সুতরাং হচ্ছে যে কারণ এত মানে আইকিউ এত শার্প না আর কি, বুঝছো তো। সুতরাং হচ্ছে যে তুমি কপি যদি করে থাকো দুজনের সাপারের হবে, আর তুমি যদি ইন্ডিভিজুয়ালি জমা দাও, ইন দ্যাট কেস ইট উইল নট বি এ প্রবলেম। মিটটা শেষ হলে তাহলে আমি আপনাকে ওটা মেইল করে দিব না? আচ্ছা ঠিক আছে। তো সবাই বুঝতে পেরেছো, আমাদের প্রশ্ন সম্পর্কে ব্যাপক আইডিয়া দেওয়ার চেষ্টা করলাম। কোশ্চেন থাকবে 4টা, প্রথম থেকেই ফার্স্টটার ওয়েতে লিখতে হবে। সর্বপ্রথম হচ্ছে রোল নাম্বার, তোমার রোল নাম্বারের সাথে যে ক্যালকুলেশনটা, সেই ক্যালকুলেশনটা এট ফার্স্ট ঠিক মতো করবা। এটা হলো প্রথম অ্যানাউন্সমেন্ট, কারণ প্রত্যেকটা প্রশ্নের মধ্যেই তোমার রোল নাম্বার রিলেটেড। তো সুতরাং রোল নাম্বারের সাথে যে ক্যালকুলেশনটা, সেটা প্রথমে ঠিক মতো করবা, এটা যাবে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে যে যে ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশন গুলো ভালো করে দেখে আনসার করবা। উত্তর খুব বেশি বড় না, প্রত্যেকটা প্রশ্নের উত্তরেই অনেক ছোট ছোট, কারণ আমরা বেসিক জাজ করার চেষ্টা করছি তুমি বেসিক ঠিক মতো বুঝছো কিনা। কিন্তু হচ্ছে যে জাস্ট হলো তোমার রোল নাম্বার সাথে রিলেট করে দেওয়া হয়েছে, যাতে আনসার একের জন্য হয়। তো সবাইকে ধন্যবাদ। আর কার কোনো কথা থাকলে আমাকে বলতে পারো যে স্যার বুঝতে পারি। যদি কি প্রত্যেকবার মানে প্রত্যেকটা প্রশ্নেই ক্যালকুলেট করতে হবে নাকি? হ্যাঁ প্রত্যেকটা প্রশ্নে ক্যালকুলেট করতে হবে, কারণ প্রত্যেকটা প্রশ্নে কোথাও বলছি তোমার রোল নাম্বারের লাস্ট ডিজিট ব্যবহার করো, কোথাও বলছি তোমার রোল নাম্বারের লাস্টের 2 ডিজিট ব্যবহার করো, কোথাও বলছি তোমার রোল নাম্বারের 3 ডিজিট ব্যবহার করো, কোথাও বলছি হচ্ছে তোমার রোল নাম্বার হচ্ছে 74 ডিজিট ব্যবহার করো। সুতরাং হচ্ছে যে এক এক ক্ষেত্রে এক একটা, সুতরাং হচ্ছে তোমার রোল নাম্বার যেহেতু ডিজিট আলাদা, সুতরাং হচ্ছে ইন দ্যাট কেস ইউ হ্যাভ টু ক্যালকুলেট separately for each of the questions. স্যার বলো। মিডের আগে কি স্যার আমাদের যে সিটি যে 1 কিংবা 2 ছিল, এগুলার একটু কি সলিউশন দেওয়া যাবে? তাহলে বুঝতে পারতাম আমার কোন জিনিস কোথায়। সলিউশনটা তো দিতে পারবো না, কারণ হচ্ছে যে সলিউশন দিতে পারবো না এই কারণে, কারণ সলিউশন আমার কাছে নাই প্রথম কথা। দ্বিতীয় কথা, তোমাকে যদি সলিউশন দিতে হয় এই কষ্ট করে তোমার পরীক্ষা দেওয়ার আগে আবার আমারে পরীক্ষা দেওয়া লাগবে, বুঝলেন কি বলছি। সুতরাং হচ্ছে যে তাহলে তা তোমার ইয়া হইলো না। তো হচ্ছে যে আমি যেহেতু 2টা সিটি নিয়েছি অলরেডি, 2টা সিটির খাতা দিব, সেটা একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে তোমার মিডের খাতাটা দিলে বুঝতে পারতাম আর কি কোথায় ভুল হয়েছে কি না। খাতা তো আর ওইভাবে পাঠাতে পারবো না, যে যেটা করতে পারবো যে খাতা দেখালে তোমার হচ্ছে যে আমি যখন মার্কস দিব, মার্কস দেখার পরে তুমি হচ্ছে দেখলা, কিন্তু সেটা মার্কসটা একটু তাড়াতাড়ি দিতে হবে আর কি, না তো তুমি বুঝতে পারবে না। মিডের আগে না দিলে তো তুমি মিডের কোথায় প্রবলেম সেটা বুঝতে পারবে না। সুতরাং হচ্ছে যে আমি দেখি, যেহেতু আমাদের ক্লাস শেষ হয়ে যাবে আজকে আমাদের বিএসসির ক্লাস শেষ এবং এমএসসির ক্লাসও শেষ। সুতরাং হচ্ছে যে আমি হচ্ছে যে ইনশাল্লাহ আশা করি যে কালকের মধ্যে দিয়ে দিতে পারবো তোমাদের মার্কস গুলো আর কি। তো তোমাদের জন্য দোয়া থাকলো, সবার জন্যই দোয়া থাকলো, দোয়া থাকলো, ইয়ে থাকলো, বেস্ট উইশ থাকলো, সবাই থাকলো। এবং যেটা করবা, কোনোভাবেই ডাটা স্ট্রাকচার খারাপ করা যাবে না। আমি যে জিনিসটা বারবার গুরুত্ব দিচ্ছি, ডাটা স্ট্রাকচার তোমার বেসিক কোর্স। তোমার চাকরিতে যখন তুমি ইন্টারভিউ দিতে যাও, প্রথম প্রশ্ন সব প্রশ্ন করা হয় ডাটা স্ট্রাকচার থেকে, ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম থেকে। সুতরাং হচ্ছে যে তুমি ডাটা স্ট্রাকচার কোর্স না বোঝার অর্থ তুমি কম্পিউটার সায়েন্সে ভালো না। সুতরাং হচ্ছে যে তোমাকে এই ডাটা স্ট্রাকচারে ভালো মার্কস পাওয়ার চেষ্টা করতে হবে। এবং হচ্ছে কেউ যদি খারাপ মার্কস পাও, সেক্ষেত্রে তাকে আমি সাজেস্ট করব তোমার বিএসসি পিরিয়ডের মধ্যে আরেকবার ডাটা স্ট্রাকচার কোর্সকে নিয়ে
ভালো মার্কস পাওয়ার চেষ্টা করবা। আমাদের অনেক স্টুডেন্ট দেখবা ওরা রিপিট করতেছে ডাটা স্ট্রাকচার এবং এসপিএল এ। কেন রিপিট করে? কারণ তারা জানে যে ডাটা স্ট্রাকচার হচ্ছে যে কম্পিউটার সায়েন্সের বেসিক কোর্স। ওই কোর্সগুলা দুইটা, ওই তিনটা কোর্স, ডাটা স্ট্রাকচার 1, ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম 1, ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম 2, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এবং এসপিএল। এই চারটা কোর্স হচ্ছে কম্পিউটার সায়েন্সের জন্য বেসিক কোর্স। এই চারটা কোর্স পাওয়ার পরে তুমি কিচ্ছু না পারো, কেউ তোমাকে কিছু জিজ্ঞাসা করবে না যে তুমি ফিজিক্স পারছো কিনা, তুমি ম্যাথ পারছো কিনা, কেউ তোমাকে কিছু জিজ্ঞাসা করবে না। কিন্তু এই চারটা কোর্স তুমি পারছো কিনা এটা কিন্তু সবাই জিজ্ঞাসা করবে। আর এই তোমাকে চাকরি দিলেও মানুষ কিন্তু এই চারটা কোর্সের উপর বেস করে চাকরি দিবে। সুতরাং হচ্ছে কেউ কিন্তু অন্য কোর্সের উপর, কোনো কোর্সের উপর বেস করে তোমার জব দিবে না। বলো কি বলতে চাইছো, বলো। স্যার কোন চারটা? এই যে বললাম এসপিএল স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তুমি যেটা প্রথম কোর্স করছো। দ্বিতীয় বললাম ডাটা স্ট্রাকচারস এন্ড অ্যালগরিদমস 1, ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগরিদম কোর্স 2, আরেকটা বলছে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং জাভা যে কোর্সটা। সুতরাং হচ্ছে যে এই চারটা কোর্সের কথা বললাম। এই চারটা কোর্স পাওয়ার পরে তুমি ঘুমাও, তুমি যা খুশি তাই করো, তোমার কেউই কিছু বলবে না। কারণ তুমি এই আমাদের অনেক স্টুডেন্ট আছে তুমি দেখবা ওরা ডিগ্রি কমপ্লিট করে নাই, বিএসসি আমাদের এখান থেকে বিএসসি ডিগ্রিও কমপ্লিট করে নাই, না ডিগ্রি কমপ্লিট করেই ওরা জব মার্কেটে এখন দেখবে যে 50-60 হাজার টাকা বেতনের এখনই চাকরি করতেছে। হচ্ছে যে আমি এই জেনারেশনে তো সিনিয়র ডাইরেক্টর, এটা তোমরা জানো, এই জেনারেশন সফটওয়্যার কোম্পানি, ওইখানেই আমাদের 2-3 জন স্টুডেন্ট আছে ইউআইইউ থেকে পাস করা। ওরা হচ্ছে যে এখনো সার্টিফিকেটও নেয়, তোলে নাই বিএসসি, তোমার বিএসসি যে সার্টিফিকেট, ওই সার্টিফিকেটও নেয় নাই ওরা। ওরা কিন্তু জব করতেছে ওইখানে, ওরা হচ্ছে যে জব করতেছে কারণ ওরা প্রোগ্রামিং এ অনেক ভালো, তারা হচ্ছে যে প্রোগ্রাম অনেক ভালো পারে। সুতরাং হচ্ছে প্রোগ্রাম ভালো পারে বলে হচ্ছে যে এই জেনারেশনে তো দরকার নাই যে সে তার রেজাল্ট কি, এটা তো দরকার নাই। তার দরকার হলো সে কাজ ভালো পারে কিনা, তার কাজ ভালো পারে চাকরি করে। এবং হচ্ছে এক একজন অনেকে চাকরি করে, একজন বোধহয় চাকরি পায় বোধহয় স্যালারি পায় বলে 55, একজনে পায় 1.5 লাখ, 1,60,000। যে 1,60,000 পায় ওরা আবার উঠেছে, ওরা সার্টিফিকেট উঠেছে, ওরা ডিগ্রি কমপ্লিট করেই পাইছে। আবার হচ্ছে যে যে 55 পাইছে সে সব মাত্র 1 বছর হয়েছে, যে যার স্যালারি এখন 55,000 সে হচ্ছে যে 1 বছর হয়েছে। সুতরাং হচ্ছে যে দেখো যে বিএসসি সার্টিফিকেটও তোমার দরকার নেই, তুমি যদি ভালো কাজ পারো তুমি আমার কাছে এসো যে স্যার আমরা চাকরি দেন, আমি চাকরি দিব। কারণ হচ্ছে যে তোমার বিএসসি ডিগ্রি না থাকলেও সমস্যা নেই। তবে ওই যে 4টা কোর্সের কথা বলছি, ওই 4টা কোর্স তোমাকে থাকতে হবে। ওই 4টা কোর্স পারলে তোমার কেউই ঠেকাতে পারবে না জব মার্কেটে। তুমি 2.5 লাখ, 3 লাখ, 4 লাখ টাকা স্যালারি পেয়ে চাকরি করতে পারবে, কেউ তোমাকে। স্যার আপনি কি ডাটা স্ট্রাকচার 2 নেন? ডাটা স্ট্রাকচার 2 আসলে আমি বিএসসি তেই কোর্স কম নেই, বিএসসি তে কোর্স কম নেই কারণ আমার তো মাস্টার্স হচ্ছে আমার জন্য ফুল টাইম। তোমরা জানো যে আমি মাস্টার্সের ডাইরেক্টর, সেজন্য মাস্টার্স আমার জন্য ফুল টাইম। তো আমাকে বিএসসি তে ওনারা আমি বলি আমাকে এসপিএল দেন। আমি তোমরা জানো যে আমি আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে ছিলাম প্রায় 12 বছর। আমি আহসানুল্লাহ ইউনিভার্সিটিতে এই কোর্সগুলোই পড়িয়েছি, ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম, তারপরে হচ্ছে যে ডাটা স্ট্রাকচার একটা কোর্স ছিল ওইখানে, অ্যালগরিদম আরেকটা কোর্স, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোর্স। তারপরে ওই যে এই মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ রিলেটেড যে কোর্সগুলো যেগুলো কম্পিউটার সায়েন্সের বেসিক, ওই কোর্সগুলি আমি অলওয়েজ কিন্তু আসাম ইউনিভার্সিটিতেও পড়িয়েছি, আমাদের এখানেও বিএসসি তে আমি কিন্তু অলওয়েজ ওই টাইপের কোর্সগুলো নেই। সুতরাং হচ্ছে যে ডাটা স্ট্রাকচার 2 দিবি কিনা আমি জানি না, কারণ হচ্ছে সেটা ডিপেন্ড করবে। 2টা আপনার কাছে করতে পারলে ভালো হতো স্যার। কারণ হচ্ছে যে ওনারা, আমি জানি না কারণ ওটা ডিপার্টমেন্ট ডিসিশন নেবে, ডিপার্টমেন্টের সুবিধা অসুবিধার বিষয় আছে। সুতরাং হচ্ছে ডিপার্টমেন্ট ডিসিশন নেবে এবং ডিসিশন নিয়ে যেটা হয় সেটা করবে। তবে যেটা করবা, যেহেতু আমি ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম 1 নিচ্ছি, আমি আমার কিন্তু বেস্ট ট্রাই করেছি, তোমরা দেখতে পাচ্ছ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি। আমি কিন্তু প্রচুর এক্সাম্পল দিয়েছি, তারপরে হচ্ছে ছবি এঁকে দিয়েছি, এবং হচ্ছে যে প্রচুর এক্সাম্পল দিয়েছি, ছবি এঁকেছি, যাতে তোমার ক্লিয়ার হয়ে যায়, লজিক স্যার ক্লিয়ার। আপনার মতো এরকম ডিটেইলস কোনো মানে ফ্যাকাল্টি করে না স্যার, সেটা জানি। কিন্তু আমি সর্বোচ্চ ভাবে আমি চেষ্টা করছি যাতে তোমার বেসিক ক্লিয়ার হয়ে যায়, তুমি যাতে হচ্ছে কোনো জায়গা থেকে জব মার্কেটে গেলে যাতে আটকে না যাও। আমি সেভাবেই আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, এবং থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল যেখানে যেভাবে পড়ানো দরকার আমি সেভাবেই চেষ্টা করেছি। সুতরাং হচ্ছে যে বলো। স্যার আপনি সিটি 1 আর সিটি 2 এর খাতা দেখার পরে একটা একটা করে হাইস্ট পাওয়া খাতা একটু এলএমএস এ আপলোড করে দিন, মানে আমরা যাতে বুঝতে পারি যারই যেখানে ভুল হয়েছে। ওটা হচ্ছে যে খাতা আপলোড না করলেও যেটা ভুল হয়েছে ওই নাম্বারটা দিয়ে দিলে যারা ধরো যে কম মার্কস পাবা, যারা ধরো কোনো প্রশ্নের মধ্যে কম মার্কস পাবা, তোমরাই বুঝতে পারবা যে ধরো আমি 1-এর বিতে তোমার ছিল 3 মার্কস, আমি সেখানে দিছি ফর এক্সাম্পল দিছি তোমার 1, তাহলে তুমি বুঝবা যে আমার 1-এর বিতে ভুল ছিল। তুমি কিন্তু ওইখান থেকে বোঝার চেষ্টা করবা, এটা হলো প্রথম কথা। আমার কথা বুঝছো কি বলছি?
ধরো তোমার একের বিতে মার্ক ছিল 3, আমি তোমাকে দিছি 1, তার মানে তুমি বুঝবা একের বিতে আমার ভুল ছিল। তারপর হচ্ছে যে তখন তুমি একের বিটাকে শুধরানোর চেষ্টা করবা। এবার আমার সাথে ডিসকাস করে হোক, তোমার ফ্রেন্ডের সাথে হচ্ছে যে ডিসকাস করে হোক, যেভাবে হোক ওটাকে শুধরানোর চেষ্টা করবা। এভাবে হচ্ছে তুমি হচ্ছে যে অনেক কিছু রেকটিফাই করতে পারো। আর যেখানে হচ্ছে এক্সট্রিম কেসে বুঝতে না পারো, তখন আমার সাথে যোগাযোগ করবা যে স্যার আমার একের বিতে কি ভুল হয়েছে স্যার, ওটা আমাকে বলেন না। ঠিক আছে, ওইভাবে হচ্ছে যে স্যার যে হাইয়েস্ট পাবে মানে হাইয়েস্টটার নাম্বারটা থাকবে ওর স্ক্রিপ্টটাও যদি একটু আপলোড দিয়ে দিতেন তাহলে হচ্ছে আমরা নিজেদের সাথে আপনি নিজেরা স্যার কম্পেয়ার করে বুঝতে সলভটা দিয়ে দিলে হবে, সিটি 1 সবারটা বা সিটি 2 এর ইন্ডিভিজুয়াল না দিয়ে সলভটা যে দিয়ে দিলে কোনো হয়ে যাবে, একটা দিলে খাতা দেওয়া লাগবে না স্যার। না, ও একটা ভালো কথা বলছে, মেয়েটা একটা ভালো কথা বলছে। স্যার যে হাইস্ট পাবে তার খাতাটারে, তার হচ্ছে যে আনসার স্ক্রিপ্টটাকে হচ্ছে আপনি আমাদের ওই যে ইএলএমএস আপলোড করে দিবেন আর কি। হ্যাঁ হ্যাঁ স্যার, ওটা ভালো হবে। ওটা হইলো কিছুটা হইলো তুমি তো অনেক আনসার জেনে যাবে আর কি, না যে ওটা দেখে দেখে জি স্যার। ওটা ও কেন ফুল মার্কস। স্যার প্রয়োজন হলে স্যার আপনি স্যার তার আইডেন্টিটি স্যার ডিসেবল করে দিয়েন, মানে নাম আইডি গুলো বাদ দিয়ে শুধু আনসারস গুলো দিয়েন। কেন ওর নাম আইডেন্টিটি জানলে সমস্যা হবে? মানে অনেকেই তো স্যার মানে একটু মানে নিজের আনসার স্ক্রিপ্টটা কারোর সাথে শেয়ার করতে চায়, এই কারণে বললাম মানে যে ভালো প্রাইভেসি মেইনটেইন করে প্রয়োজন হলে দিয়ে দিয়েন। যে ভালো স্টুডেন্ট ও চায়, ও পাবলিক হইতে চায়, কিন্তু হচ্ছে যে যে দুর্বল স্টুডেন্ট সে কিন্তু পাবলিক হইতে চায় না। বুঝছো তো কি বলছো? যে ভালো স্টুডেন্ট তো পাবলিক হইতে ওর সমস্যা নাই আর কি। স্যার হ্যাঁ বলো। অ্যাটেন্ডেন্স নেবেন একটু পরে, এক্সাম আছে তো। হ্যাঁ যে এখন আমাদের তো পড়ানো শেষ, আমি জাস্ট তোমাদের সাথে বসে বসে হলো খেজুর আলাপ করতেছি এখন। না স্যার, আপনি অনেক এনকারেজ করেন আমাদেরকে। হ্যাঁ, এনকারেজ করার জন্য দেখো যে আমার স্টুডেন্টরা তোমাদেরকে এনকারেজ করার জন্য বলি। আমার এক স্টুডেন্ট আছে, সেদিন আমি আইসিটি মিষ্টিতে গেছিলাম। আইসিটি মিষ্টিতে যাওয়ার পরে আমার দেখি পিছন থেকে একটা মেয়ে ডাক দিছে। আমি পিছন দিকে ঘুরে দেখি আমার হলো আসানুল্লাহ ইউনিভার্সিটির আমার হচ্ছে যে স্টুডেন্ট। তো ও বললো স্যার আমি তো এখন উপসচিব এখানে। সে হচ্ছে যে আইসিটি মিনিস্ট্রির হচ্ছে উপসচিব। বুঝতে পেরেছো কি বলছি? ওর নাম হলো তানজিলা মেহনাজ, ও হচ্ছে আমার সাথে ফেসবুক ফ্রেন্ডও আছে। তো ও হচ্ছে যে লক্ষ্য করো সে উপসচিব এখন। সে আমার আসাদুল্লাহ ইউনিভার্সিটির তোমাদের ডক্টর খন্দকার আব্দুল্লাহ আল মামুন স্যারদের 2 ব্যাচ জুনিয়র। তো তোমাদের ডক্টর খন্দকার আব্দুল্লাহ আল মামুন স্যার হলো আমার ডাইরেক্ট স্টুডেন্ট, আর ডক্টর ফরিদ হচ্ছে আমার ডাইরেক্ট স্টুডেন্ট। ওরা তো হচ্ছে যে পিএইচডি হোল্ডারদের মধ্যে এই দুজনে হচ্ছে আমার ডাইরেক্ট স্টুডেন্ট। তো হচ্ছে যে এই যে মেহনাজের কথা, তানজিলা মেহনাজের কথা বললাম, ও হচ্ছে যে এখন উপসচিব হয়েছে। এটা একটা বিষয় বললাম। আরেকটা স্টুডেন্ট বলি, এটা তোমরা আদারওয়াইজ নিও না, এটা হচ্ছে তোমাদের এনকারেজিং এর জন্যই বলতেছি এবং রিয়েল ঘটনা। একবার এক মেয়ে আর হচ্ছে এক ছেলে আমার রুমে আসছে, বুঝছো? তা আমি দেখি ছেলেটার হাত থেকে কিন্তু রক্ত পড়তেছে আর মেয়েটা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে। তো ছেলেটার আমি জিজ্ঞাসা করলাম যে কি হয়েছে। ছেলেটা বললো স্যার যে ও আমার সাথে চিটিং করছে, মেয়েটা আমার সাথে চিটিং করছে। তার মানে কি চিটিং করছে? তোমরা তো দুজন ক্লাসমেট, কি চিটিং করছে? বলে স্যার ও আমাকে বলতেছে যে মানে হচ্ছে যে আমি ওকে স্যার অন্যভাবে ভাবছি, ও এখন বলতেছে স্যার আমি নাকি জাস্ট ফ্রেন্ড আর কি, আমি আর অন্য কিছু না আর কি। তো হচ্ছে যে এখন আমি চিন্তা করলাম যে ঘটনা খারাপ, ছেলেটার হাত থেকে রক্ত বেয়ে বেয়ে কিন্তু আমার রুমে পড়তেছে ইউনিভার্সিটিতে, ধানমন্ডি ক্যাম্পাসে কথা বলছে। তো হচ্ছে যে তখন আমি ছেলেটাকে আগে সরা দিচ্ছি, ছেলেটাকে আগে বললাম তুমি বাইরে যাও, আমি মেয়েটার সাথে কথা বলি। তো মেয়েটা আমাকে বললো স্যার আপনি তো জানেন আমার কিন্তু ম্যাট্রিক ইন্টারের রেজাল্ট অনেক ভালো, আমার আলটিমেট গোল হচ্ছে আমি কিন্তু এক্ষেত্রে ইউআই থেকে পাশ করার পরে আমি বিসিএস দিব, বিসিএস দিয়ে আমি গভর্নমেন্ট জব করবো। সেই মেয়েটা লক্ষ্য করা বের হলো, বের হওয়ার পর আমি ছেলেটার সাথে কথা বললাম, ছেলেটা কাঁদতেছে, কাঁদতে কাঁদতে আমাকে বলতেছে স্যার এরকম। আর মেয়েটা এক পর্যায়ে আমাকে বললো স্যার ও আমাকে আমার হোস্টেলে গিয়ে আমাকে অনেক ডিস্টার্ব করে। এটা হলো মেয়েটা বলতেছে। আর মেয়েটার সাথে যখন কথা বললাম, তারপর হচ্ছে মেয়েটার আমি বের করে দিয়েছি। তখন ছেলেটা আবার ঢুকে, আমি ছেলেটা ঢুকে বললাম যে তুমি আসো দেখি তোমার সাথে স্যার কথা বলবো। তো হচ্ছে যে ও বললো স্যার ও আমি বাবা থেকে টাকা আনতাম, বাবা থেকে টাকা এনে ওর পিছনে সমস্ত টাকা খরচ করেছি স্যার, আব্বার থেকে অনেক ক্ষেত্রে মিথ্যা কথা বলেও টাকা আনছি, টাকা এনে হচ্ছে সব টাকা স্যার ওর পিছনে নষ্ট করছি, ও এখন বলতেছে উই আর জাস্ট ফ্রেন্ড, এটা বলতেছে। তারপর হচ্ছে যে ছেলেটাকে বললাম যে দেখো তুমি এসব ভুলে যাও, ওকে ভুলে যাও, সবকিছু ভুলে যাও, কারণ ও হচ্ছে যে প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড মানুষ, সে কিন্তু তার জীবনের ক্যারিয়ারের কথা চিন্তা করে। সেই মেয়েটা দেখো সে আমার এখন ফেসবুক ফ্রেন্ড, সে কিন্তু এখন হচ্ছে যে
বাংলাদেশ সেনাবাহিনীতে সে কিন্তু উচ্চপদস্থ কর্মচারী, সে কর্মকর্তা, উচ্চপদস্থ কর্মকর্তা সে বাংলাদেশ সেনাবাহিনীতে। বুঝতে পেরেছো কি বলছি? মেয়েটার কথা বলছি। মেয়েটা কিন্তু ঠিকই তার কিন্তু লক্ষ্যে পৌঁছে গেছে। সে কিন্তু ওই যে ছেলেটার ফাঁদে কিন্তু পা দেয় নাই। ছেলেটা যদিও তার বাবা মা থেকে সমস্ত টাকা পয়সা এনে ওই মেয়েটার পিছনে খরচ করছে, কিন্তু কোনো লাভ হয় না। কারণ হচ্ছে মেয়েটা কিন্তু ঠিকই আজকে সেনাবাহিনী অফিসার। সে কিন্তু আবার বিয়ে করছে, লক্ষ্য করো, মেয়েটা বিয়ে করছে হচ্ছে সেনাবাহিনী তার চেয়ে উপরের র্যাঙ্কের একজনকে বিয়ে করছে। সেও সম্ভবত কর্নেল, মেয়েটার মতো সম্ভবত কর্নেল এখন। আর হচ্ছে যে ওই ইয়েটা তার হাজবেন্ড যে সে হলো ব্রিগেডিয়ার জেনারেল। সুতরাং হচ্ছে যে দেখতে পাচ্ছ সে কিন্তু তার ঠিকই লক্ষ্যে পৌঁছে গেছে। সুতরাং ইউ শুড বি অ্যাডামেন্ট and you should be try yourself best to reach the highest position in job life. So dear student, যে সময়গুলোকে নষ্ট করা ঠিক হবে না, যে তুমি তোমার দিকে চেষ্টা করবা। এই যে স্যার বললাম এই কথাটা কিন্তু রিয়াল ঘটনা, তুমি মনে করো না যে স্যার বোধহয় বানাবানের কথা বলতেছে আর কি। এইটা হলো রিয়াল সিনারিও। সুতরাং হচ্ছে ছেলেদেরকেও বলবো যে তুমি তোমার যে ক্যারিয়ারের প্রতি যত্নবান হও, আর মেয়েদেরকে বলবো যে ছেলেদের ফাঁদে পা দেওয়ার দরকার না আর কি না। আপনার ইমেল আর ফোন নাম্বার যদি আমাদেরকে দিতেন। হ্যালো স্যার। ওরা সবাই হলো যে আমার ফেসবুক ফ্রেন্ড, বুঝছো? হ্যালো স্যার। স্যার আমাদের মিডের সিলেবাস কি আপনি যতটুকু পর্যন্ত পড়ানো হয়েছে ততটুকু পর্যন্ত? বললাম হিপশট বাদ। ও শুধু হিপশট বাদ যাবে না স্যার? হিপশট ফাইনাল থাকবে। স্যার বাদ যাবে না থাকবে? মিডে থাকবে না, ফাইনালে থাকবে। ওকে স্যার, থ্যাংক ইউ। রেসপন্ডে রোল কল। ঐশী, স্যার আছি। আহসানুল্লাহ, আহসানুল্লাহ ছিল স্যার। প্রিয়ব্রত, ইয়েস স্যার। মুনিম, ইয়েস স্যার। তারপর হচ্ছে সোহান, ইয়েস স্যার। তারপর হচ্ছে যে নয়ন, ইয়েস স্যার। শওকত, শওকত, তারপর হচ্ছে লুবনা, প্রেজেন্ট স্যার। সাদিয়া, ইয়েস স্যার। তারপর হচ্ছে মিম, ইয়েস স্যার। তারপর হচ্ছে বিভা, স্যার। মেহেদি, মেহেদি হাসান, মোজাম্মেল, মোজাম্মেল হক। ইয়েস স্যার। মোজাম্মেল স্যার আছো? মেহেদি হাসান প্রেজেন্ট স্যার। তারপর মোজাম্মেল আছো? আবুজর। প্রেজেন্ট স্যার। স্যার মোজাম্মেল। হ্যাঁ, আবুজর আছো? আবুজর। ইয়েস স্যার, ইয়েস স্যার। নাহিয়ান। প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে যে সোহান, তারিকুল ইসলাম সোহান, তারিকুল ইসলাম সোহান। স্যার প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে যে উজ্জ্বল। ইয়েস স্যার। আজিজ, আজিজ আছো? স্যার তরিকুল ইসলাম স্যার। প্রেজেন্ট স্যার। তারিকুল ইসলাম সোহান। জি স্যার। হ্যাঁ, তারপর হচ্ছে যে শাকিল, শাকিল আছো? প্রেজেন্ট স্যার। হ্যাঁ, তারপর হচ্ছে তানিম। ইয়েস স্যার। হ্যাঁ, তারপর হচ্ছে যে মামুনুর রশিদ। প্রেজেন্ট স্যার। তারপর জোটন কৃষ্ণ আচার্য। ইয়েস স্যার। তারপরে হচ্ছে যে নাদিব আহসান, নাদিব আহসান। স্যার নাদিম ছিল তো ক্লাসে। আচ্ছা, মাসুদ। ইয়েস স্যার। তারপর হচ্ছে যে মাইসুন মাইশিয়া। প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে রাবিব। ইয়েস স্যার। তারপর হচ্ছে যে মাশফিরাত। প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে যে শাহিল। প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে শফিউল। ইয়েস স্যার। সাবিদ। প্রেজেন্ট স্যার। তারপর হচ্ছে জামান। আচ্ছা তাসফিয়া। প্রেজেন্ট স্যার। হ্যাঁ, তাসফিয়া জামান আর কি। তোমার নামের পর আমি বিদেশের মতো শুধু নামের পরের অংশ বলছি আর কি। স্যার জামান আমার বাবার নাম। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তোমার জামান তোমার বাবার নাম বা কারোর নাম হবে, কিন্তু হচ্ছে যে বিদেশে কিন্তু লাস্ট নাম দিয়ে ডাকে আর কি না। আমার নাম রে জাপানিরা বানাইছে হচ্ছে যে হুদা মোহাম্মদ নুরুল আর কি না। তো হচ্ছে যে আমার প্রফেসর একদিন আমাকে বললো তোমার নাম কি হুদা না নুরুল কোনটা আর কি, এই অবস্থা। তো হচ্ছে যে আসলে স্বর্ণা, স্বর্ণা আছো? স্বর্ণা।
তারপর হচ্ছে যে ইশরাত স্যার জাহান। আপনার কথা শুনতে Present, পাচ্ছি। sir. এই, স্বর্ণা আছো? স্বর্ণা স্বর্ণা আছো? স্বর্ণা নাই। ইশরাত জাহান তো আছে। তারপরে হচ্ছে সামিরা, Yes, sir. তারপর তাসমিমা, তাসমিমা স্যার তাসনিমা তো স্যার তাসমিমা আছো? যে তাসমিমা হোসেন জামিম আছো? স্যার তাসনিমাকে স্যার দেখতে ও আছে? তাসমিমা ছিল, জি স্যার। তো ইপ্তি, ক্লাসে ইপ্তি ইপ্তি আছে, ইপ্তি। তারপর হচ্ছে শাওন, Yes, sir. মারুফ, মারুফ কাজী মারুফ আল হোসাইন। তারপর হচ্ছে জান্নাতুল ফেরদাউস জাহারান। Present, please. তারপর হচ্ছে যে সৌরভ, সৌরভ। তারপর হচ্ছে যে সাদিকুর, সাদিকুর, সাদিকুর। সুফল, সুফল আছো? স্যার সুফল তো ছিল স্যার, আচ্ছা। কিছুক্ষণ আগেও বলতেছিলাম। তারপর হচ্ছে সোহা, সোহা স্যার আছো? ছিল মেবি। সিরাজম মনিরা সোহা আছো? স্যার ছিল মেবি। মেবি বলছো তুমি, তোমার কথার মধ্যে তো ইয়ে নাই, স্যার কনফিডেন্স নাই। হ্যাঁ আচ্ছা, ওকে দিয়ে দিলাম। তারপর দেখা যাক। গোলাম মাহমুদ, স্যার প্রেজেন্ট। কাজ করতে না। তারপর জিসান, হ্যালো জিসান, Yes, জিসান। sir. Yes, sir. তারপর হচ্ছে যে সরোয়ার, ইফতি, ইফাত বিনতে সরোয়ার। ইফাত বিনতে সরোয়ার। হ্যাঁ জি আছে। স্যার। জি স্যার। ফায়াজ, ফায়াজ জাহান Present, sir. Fayaz নুহাস। Jahan Nuhash, sir. তারপর হচ্ছে যে মোহাইমেন। Yes, sir. তারপর হচ্ছে শান্ত, Yes, sir. নুসরাত। Present, sir. তারপর হচ্ছে মুনা, Yes, sir. আবতাহি। Present, sir. তারপর জীবন। তো সবার স্যার, হ্যাঁ, বলো। স্যার জুবাইর মোহাম্মদটা স্যার কি দেওয়া হয়েছে স্যার? কত বললা? হ্যাঁ প্রেজেন্ট দেওয়া হয়েছে। জুবাইর। হ্যাঁ, তো সবাইকে Thank সবার you, জন্য sir. দোয়া থাকলো। তোমরা ভালো ছাত্র, ইনশাল্লাহ তোমরা পারবা। বেসিক গুলো ভালো করে দেখবা। সবার জন্য দোয়া থাকলো, সর্বোচ্চ দোয়া থাকলো, এবং ইনশাল্লাহ তুমি আগে হলো স্বাস্থ্য ভালো রাখবা। কারণ হচ্ছে যে এখন কোভিড চলতেছে, সুতরাং হচ্ছে যে স্বাস্থ্য ভালো রাখবা, বাইরে যাবা না, পরীক্ষাগুলো ঠিক মতো দিবা, ভালো করার চেষ্টা করবা। সবার জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। Okay, sir. Thank you, sir. Assalamu alaikum, sir. Assalamu alaikum, sir. আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ। স্যার আমরা কি স্যার কোনো প্রবলেম হলে স্যার মেইলে কন্টাক্ট করতে পারবো আপনার সাথে? অবশ্যই মেইলে কন্টাক্ট করবা, কিংবা তোমরা যদি চাও, তোমরা যদি সবাই মিলে চাও, আমি একদিন কোনো কারণে যদি লাগে সময়, আমি একদিন সময় দিতে পারবো, মঙ্গলবারের আগে, পরীক্ষার আগে। ওকে স্যার। আসসালামু স্যার আলাইকুম ওই স্যার। সিটির মার্কস গুলো দিয়ে দিলে পরে হ্যাঁ, মানে আমি একদিন টাইম দিলে পরে কালকের মধ্যে ইনশাল্লাহ আশা করি পেয়ে যাবো। আমি হচ্ছে কালকের মধ্যে দেখে বলবো, কারণ হচ্ছে যে আমি ফ্রি হয়ে গেছি এখন আর অত বেশি কাজ নাই। মাস্টার্সের ক্লাসে বন্ধ হয়ে গেছে, তোমাদের ক্লাসে বন্ধ হয়ে গেছে, শুধু আমি দেখে ফেলতে পারবো এখন ইনশাল্লাহ। তো ঠিক আছে, সবার জন্য দোয়া থাকলো। বেস্ট উইসেস, বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। জি, আসসালামু আলাইকুম স্যার। মানে স্যার, কি বলো? স্যার আমি একটু আপনার সাথে কথা বলতাম। বলো, নাম কি? নাম বলো স্যার, আগে। স্যার জান্নাতুল ফেরদৌস জাহরান। বলো। স্যার ওই যে ফার্স্ট সিটিটা না আমি দিতে পারিনি, আমার নানা অসুস্থ ছিল, প্লাস আমার বাবা অসুস্থ স্যার। ওই যে সার্জারি ওর মতো কথা বলছি, যে যদি মনে করো যে কপি করবা না, কারো থেকে নিজে করে জমা দিতে পারো, তাহলে জমা দিতে পারো। আমার মেইলে স্যার তাহলে কি আমি সেটা জমা দিতে পারবো স্যার? হ্যাঁ, ওটা জমা দিতে পারো। ঠিক আছে স্যার, আমি তাহলে জমা দিয়ে দিব এর মধ্যে। তো ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। দোয়া করবেন স্যার। হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।